আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, ঠিক আছে? তো আজকের এই ক্লাসে আমরা তোমার শিখবো হিসাব বিজ্ঞান ঠিক দ্বিতীয় পত্রের বেশ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমার এটা হলো তোমার অংশীদারি ব্যবসায় হিসাব। কি? অংশীদারি ব্যবসার হিসাব। এটা তোমার এসএসসি এবং অ্যাডমিশনে দুটো জায়গায় বেশ গুরুত্বপূর্ণ। আর যেহেতু এটা আমাদের তোমার অ্যাডমিশন একাডেমিক অ্যাডমিশন কোর্স, সো এই কোর্সে না তোমার আমরা কী কী আলোচনা করতে যাচ্ছি বা এই ক্লাসটা করে তোমরা কী কী পেতে যাচ্ছ। আমরা প্রথমত এই অধ্যায় সম্পর্কে কিছু বেসিক ডিসকাশন করব। দেখো কী করব, যেটা আমরা প্রত্যেকটা ক্লাসে করে থাকি। প্রথমে আমরা কিছু বেসিক ডিসকাশন করবো যে না আসলে অধ্যায়টা কী, এখানে কি আছে কি নেই, হ্যাঁ, বেশ কিছু বিষয় আমরা এখানে আলোচনা করব। ওকে, সো তারপরে আমরা যেগুলো ডিসকাশন করবো এটা হলো তোমার ম্যাথ টাইপ, যে এই অধ্যায়ে তোমার ঠিক কেমন কেমন টাইপসের ম্যাথ আসে, কেমন কেমন টাইপসের ম্যাথ আসে না, হ্যাঁ, একথা, এবং কোন কোন ম্যাথগুলো আসে আমরা এটা দেখব। দেখো তুমি যদি একটা অধ্যায়ে যখন তুমি কি পাচ্ছ, যখন তুমি বেসিক নলেজ পাচ্ছ, হ্যাঁ, অধ্যায়ের সঙ্গে একটা বিশদ আলোচনা পাচ্ছ, প্লাস তুমি ওই অধ্যায়ের যে কোন কোন টাইপসের ম্যাথ আসে তুমি জানতে পারতেছো। দেখো একটা অধ্যায়ে তুমি যে বইটা পড়তেছো, হ্যাঁ, ওখানে হয়তো 50টা 60টা মতো কি আছে তোমার হয়তো ম্যাথ থাকতে পারে, বাট 50টা বা 60টা কি নেই, টাইপ নেই কিন্তু। ওখানে মেইনলি টাইপ আছে 5টা, বা খুব বেশি হলে 6টা, বা আরও বেশি হলে 10টা। এই 10টা টাইপকে তোমার 50টা 60টা 70টা কোয়েশনে কনভার্ট করতেছে, রাইট? সো আমরা মেইনলি এই ক্লাসে দেখবো যে আসলে এই অধ্যায়টি কেমন কেমন টাইপসের ম্যাথগুলো আসে। ওকে, তারপর আমরা ম্যাথ টাইপ দেখলাম, একটা বেসিক ডিসকাশন হলো, আলোচনা হলো, বুঝতে পারলাম। তারপরে আমরা যেটা করবো এটা হলো তোমার কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। কী করবো? কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করলে তুমি অ্যাকচুয়াল কনফিডেন্সটাই পাবা। কারণ বোর্ড কোয়েশ্চেন সলভ করে তুমি বুঝবা না বোর্ডে আসলে ওই ম্যাথ টাইপগুলো থেকে বোর্ডে তোমার ঠিক কোন কোন টাইপসের ম্যাথগুলো আসতেছে তুমি বুঝতে পারতেছো, প্লাস তুমি একটা কনফিডেন্স পাইতেছো। ওকে, সো আমি বোর্ড কোয়েশ্চেন করতেছি আমরা, তারপর আমরা করতেছি তোমার কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করবো। কারণটা হলো ধরো তুমি সিকিউ করলা, হ্যাঁ, সিকিউ শিখলা, বাট এটা এনাফ না। সিকিউতে 70 নাম্বার, বাট এমসিকিউতে তোমার 30 নাম্বার কিন্তু আসে। সো এই অধ্যায় থেকে মিনিমাম 3 4 বা ম্যাক্সিমাম 5টা এমসিকিউ দিতে পারে, হ্যাঁ। সো এই 5টা এমসিকিউ কিন্তু বেশ একটা বড় নাম্বার, তাই না? সো আমরা এমসিকিউটা প্র্যাকটিস করবো। এন্ড সব কিছু শেষে আমরা তোমার সামারি প্র্যাকটিস করবো, হ্যাঁ। সামারি মানে কি? সামারি হলে এই যে পুরো ক্লাসটা করলাম, হ্যাঁ, এবং কিছু এক কথায় কিছু উত্তর আমরা তোমাদেরকে দেবো, যেগুলো তোমাকে পুরা পুরো ক্লাসটাকে একটা কী দিবে, একটা পূর্ণতা দিবে, ঠিক আছে? তো আমরা একটা সামারিটা দেখবো। সো এটাই হলো এই ক্লাসের স্ট্রাকচার। সো আই হোপ এটা ফলো করলে ক্লাসটা করালে আমি মনে করি সবচেয়ে ভালো হয়। কারণ এটা ফলো করে করালেই তুমি বেশ একটা পুরা আইডিয়া পাচ্ছ অধ্যায় সম্পর্কে, এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা। কারণ আমাদের টার্গেট হলো কি? টার্গেট হলো এই অধ্যায় থেকে যদি 10 নাম্বারের কোয়েশ্চেন করে, যাতে আমরা 10-এর 10 করতে পারি, অ্যানসার করতে পারি, এটা আমাদের টার্গেট। সো সো লেটস ব্যাক টু টপিক। সো আমরা দেখো ওদেরটার নাম কি বললাম, অংশীদারি ব্যবসা হিসাব। এখন দেখো অংশীদারি ব্যবসা বলতে আসলে কী বোঝো? কারণ তোমরা অনেকে কিন্তু অন্য কারিকুলাম থেকে এসছো, হ্যাঁ। সো তোমরা ঠিক অনেকে জানো না, বা বিজনেস স্টাডিজ থেকে আসলেও তোমাদের মধ্যে অনেকেই আছে, অনেকে জানো না জিনিসটা, হ্যাঁ। অংশীদারি মানে হলো বেসিক্যালি তোমার আমি তোমাকে বলি, যখন যখন দুইজন, হ্যাঁ, মিনিমাম দুইজন বা ম্যাক্সিমাম 20জন মেম্বার নিয়ে যখন একটা বিজনেস আমরা শুরু করতে যাচ্ছি, ওই বিজনেসটাকে আমরা কী বলি? অংশীদারি বলি। মানে কি? এখানে আমি আরেকটা বলতে পারো, 1932 সালে একটা আইন আছে। কোন সালের আইন? একটা আছে 1932 সালের আইন। এই 1932 সালের আইনটাকে বলা হয় তোমার অংশীদারি আইন। এই অংশীদারি আইনে বলতেছে যে মিনিমাম 2জন বা ম্যাক্সিমাম 20জন নিয়ে যেই বিজনেসটা করতেছি আমরা, ওই বিজনেসটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি তোমার অংশীদারি ব্যবসা বলতে পারি। সো আমরা আশা করি মোটামুটি বুঝতে পারলাম যে এখানে অংশী ব্যবসা কী, ঠিক আছে? এবং যেখানে বেশিরভাগ তোমার কি অংশীদারদের কী হবে? দায় অসীম হবে, একজন সসীম হতে পারে। মানে একজন অংশীদারের দায় সসীম হতে পারে, বাট একজন ছাড়া বাকিদের সবার কি দায়? অসীম হতে পারে, ঠিক আছে? সো এটা হলো মেইন আলোচনা, অংশীদারি নিয়ে একটা বেসিক ডিসকাশন, হ্যাঁ। এখন এটা হলো কি যে বৈশিষ্ট্য, যেটা আমরা ব্যবসায় উদ্যোগ বা ম্যানেজমেন্ট আমরা ঠিক পড়েছিলাম, যে একটা চুক্তিবদ্ধ একটা সম্পর্ক, হ্যাঁ। সদস্য সংখ্যা আমি তোমাকে বলছি কত, হ্যাঁ, 2জন থেকে 20জন। আর ব্যাংকিং হলে 2 থেকে 10জন পর্যন্ত সীমাবদ্ধ যোগ্যতা, হ্যাঁ, বৈধ ব্যবসা। তো মেইনলি অসীম দায়, যেটা বললাম তোমাকে। তোমার বৈধ ব্যবসা মানে কি? কোনো কিছুকে ব্যবসা হতে গেলে অবশ্যই কী হতে হবে? অবশ্যটাকে তোমার বৈধ হতে হবে। অবৈধ কোনো কিছু কখনো ব্যবসা হিসাবে আমরা কাউন্ট করতে পারি না, হ্যাঁ। সো বৈধ অবশ্যই হওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমরা মোটামুটি বুঝতে পারলাম
যে অংশীদার ব্যবসা কী। কারণ এখন এগুলো হলে তোমার লাগবে না, তেমন একটা কারণটা হলে এগুলো তোমরা যখন ম্যানেজমেন্ট পড়বে তখন খুব ইজিলি তোমরা পেয়ে যাচ্ছ। বাট একটা বিষয় খেয়াল করো যে অংশীদার কর্তৃক ব্যবসায় প্রদত্ত ঋণের উপর কত আছে সুদ? 6%। মানে তুমি যখন কোনো একটা ধরো তুমি একটা বিজনেসের অংশীদার, হ্যাঁ, একটা অংশীদার পার্টনার তুমি, হ্যাঁ, সো বা পার্টনার তুমি, তো তুমি যদি কোনো ঋণ, হ্যাঁ, লোন তুমি যদি বিজনেসে নিয়ে আসো, তাহলে ওই ঋণের উপর তোমার সবসময় 6% তোমার কী দিতে হবে, তোমার ইন্টারেস্ট দিতে হবে 6%। এটা 7 ওয়ান 8 ওয়ান ফিক্স করা আছে, হ্যাঁ। তুমি বলে দেয় ভালো, বাট নাইলে 6% তোমাকে দিতেই হবে, ঠিক আছে। সো সো আমরা মোটামুটি বুঝতে পারলাম বেশ কিছু বিষয়, হ্যাঁ। সো একটা আমরা দেখি যে একটু আমরা খেয়াল করি বিষয়টা তোমার, আমরা একটু এতক্ষণ ধরে যেগুলো পড়লাম আমরা, এটা আমাদের মোটামুটি একটা বেসিক কী দিছে, ধারণা দিছে যে না আসলে অংশীদারটা কি। এতক্ষণ যা পড়লাম তা আমাদেরকে মোটামুটি একটা কি অংশীদার ব্যবসা কি ওইটা নিয়ে একটু বেসিক কিছু আমাদেরকে নলেজ দিল। এবার দেখে আমরা ডিসকাশন করি ম্যাথ টাইপ নিয়ে, হ্যাঁ। ম্যাথ টাইপ লিখি আমি তোমার এখানে ম্যাথ টাইপ। দেখো ম্যাথ টাইপ আমরা দেখি, ম্যাথ টাইপ আমরা কেমন দেখতে পারি দেখো। দেখো এখানের মধ্যে ম্যাথ টাইপটা বলার আগে বলি, অংশীদার ব্যবসায়ের মধ্যে দুই ধরনের ম্যাথ আসে। কি আসে? দুই ধরনের ম্যাথ আসে। এক ধরনের ম্যাথকে আমরা কি বলি? লাভ লোকসান আবন্টন হিসাব। কি বলি? এক ধরনের ম্যাথ আসতে পারে তোমার কি লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ কি বলি আমরা? লাভ লোকসান একটা কি আমরা একটা টাইপ হলো কি লাভ লোকসান আবন্টন হিসাব। একটা তোমার লাভ লোকসান আবন্টন হিসাব, হ্যাঁ। আরেকটা টাইপ কি? আরেকটা টাইপ হলো তোমার অংশীদারদের মূলধন হিসাব। কি? অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের কি? অংশীদারদের তোমার মূলধন হিসাব, ঠিক আছে। দেখো তোমরা কিন্তু এগুলো নোট করো, হ্যাঁ। নোট করাটা বেশ ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়গুলো না নোট করলে তোমাদের অনেক ইজি হয়ে যাবে। সো নোট করো তোমরা, এটা নোট করে দেখো, এটা বেশ ইম্পর্টেন্ট। মেইনলি তোমার এই দুই ধরনের ম্যাথই টাইপই আসে, বাট এগুলো ছাড়া আরও আসে যেগুলো তোমার কোয়েশ্চেনে প্রায় সময় আসবে। দেখি আমরা কী কী। 3 নাম্বার টাইপ কি? আমি দেখো বাংলা ইংলিশে মিক্সে লিখতেছি, নোরিস। সো 3 নাম্বারটা হলো তোমাকে দিতে পারে অংশীদারদের চলতি হিসাব। কি বলতে পারে? অংশীদারদের চলতি হিসাব। অংশীদারদের চলতি হিসাব, ঠিক আছে। তারপর তোমাকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আসতে পারে রিসেন্টলি যেগুলো বোর্ড কোয়েশ্চেন হচ্ছে, ওই বোর্ড কোয়েশ্চেনে এই যে টাইপ যারা লিখবো আমরা এখন, ওটা বেশি এসে থাকে। মানে রিসেন্টলি টিচাররা ওই কোয়েশ্চেনগুলো বেশি করে, আমরা দেখি যে কী করে, যে সমন্বিত কি সমন্বিত তোমার সমন্বিত লাভ লোকসান সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব টাইপ। আরেকটা করে কোয়েশ্চেন রিসেন্টলি কি, যে সমন্বিত দেখো আমরা এখানের মধ্যে বেশ কিছু কি লিখলাম, আমরা এখানের মধ্যে বেশ 4টা 5টা আমরা 5টা টাইপ এখানে আমরা কি লিখলাম, তাই না? কয়টা টাইপ লিখছি আমরা? 5টা টাইপ লিখছি। দেখো একটু খেয়াল করো, কয়টা লিখছি আমরা? 5টা। এটা হলো 1 নাম্বারটা, দেখো এটা হলো কি 1 নাম্বারটা, এটা হলো তোমার 2 নাম্বারটা, এটা হলো তোমার 3 নাম্বারটা, এটা 4 নাম্বারটা এবং 5 নাম্বার এটা। আমরা মেইনলি এখানে ম্যাথ টাইপ মানে হলো এই অধ্যায়ে যে তোমার কোয়েশ্চেন করে মেইনলি এই 5টা টাইপই কোয়েশ্চেন করবে। এই 5 টাইপের কোয়েশ্চেনের বাইরে এই অধ্যায়ে কোনো কোয়েশ্চেন নাই, আসবেও না।
তুমি যদি প্রপারলি এই 5টা টাইপ আজকে আমরা শেষ করব, আমাদের সাথে শেষ করো, আমি তোমাকে এটা অ্যানসার করতে পারি যে তোমার এই অধ্যায় নিয়ে অ্যাটলিস্ট আর কোনো কোয়েশ্চেন, আর কোনো ডাউট বা আর কোনো তোমার কি কনফিডেন্ট কম থাকবে না, অনেক ভালো কনফিডেন্স তোমার থাকবে। ওকে, সো আমরা শুরু করি। দেখো প্রথমটা হলো লাভ লোকসান আবন্টন হিসাব। দেখো লাভ লোকসান আবন্টন হিসাবটা মানে কি? দেখো আমি একটু যদি তোমাকে দেখাই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা বলার আগে বলি, দেখো ব্যবসার যেগুলো প্রতিষ্ঠান আছে ওরা কিন্তু প্রতিটা বছর ওদের কত টাকা লাভ হলো, কত টাকা ক্ষতি হলো, হ্যাঁ, এটা কী করে নির্ণয় করে, বের করে। কারণ লাভ হলো ক্ষতি হলো মানে প্রফিটটাই তো একটা ব্যবসায় মূল উদ্দেশ্য কি, প্রফিট করা, প্রফিট আর্ন করা। সো ওরা প্রফিট যে আর্ন করা, এটা কত টাকা প্রফিট হলো এটা বের করতে হবে না। সো এটা কেমনে বের করে, এটা বের করার ওয়ে হলো পার্টনারশিপ বিজনেসটা যেভাবে ওর কত টাকা প্রফিট হলো, কত টাকা লস হলো, এটা বের করে, যে ওয়েতে বের করে, যে বিবরণীর মাধ্যমে বের করে, ওটাকে আমরা কী বলতে পারি, ওটাকে আমরা বলতে পারি লাভ লোকসান আবন্টন হিসাব। ঠিক আছে, এবার দেখো তোমার লাভ, তুমি তো প্রফিটে বের করলা। আবার ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে ওরা কি প্রতিটা বছর শেষে দেখে না যে তো ওতে কত টাকা কী আছে, সম্পদ আছে, কত টাকা দায় আছে, কত টাকার মালিকানা সত্ত্ব আছে। কি করে আমরা কি জানি, আমরা এখানে কী শিখে আসছি, সে এজ ইকুয়াল টু এল প্লাস ওই, আমরা শিখে আসছি না, কী শিখছি, এজ ইকুয়াল এল প্লাস ওই, মানে কি একটা প্রতিষ্ঠান তার কত টাকা সম্পত্তি আছে, কত টাকা দায় আছে, কত টাকা মূলধন আছে, এগুলো ওরা কী করে সবসময় দেখে, প্রতিটা বয়স শেষে কাউন্ট করে, হিসাব নিকাশ করে। তো যেই ওয়েতে, যেই পদ্ধতিতে একটা প্রতিষ্ঠান তার কত টাকা সম্পদ, আয় ব্যয় দায়, মানে অংশীদারি প্রতিষ্ঠান, এটা ব্যয় করে, এটাকে দুটা ওয়ে, একটা হলো তোমার মূলধন হিসাবের মাধ্যমে ব্যয় করতে পারে, একটা চলতি হিসাবের মাধ্যমে ব্যয় করতে পারে। ঠিক আছে, এবার সমন্বিত মানে কি, সমন্বিত মানে হলো যে তোমার ধরো একটা প্রতিষ্ঠান অলরেডি একবার তার লাভ লোকসান করছে, ঠিক আছে, করার পর দেখলো যে ও কিছু কিছু এন্ট্রি লিখতে ভুলে গেছে, কি কিছু কিছু লিখতে ভুলে গেছে বা লিখতে ভুল করছে, হ্যাঁ, মানে এগুলা প্রথমবার করার সময় আনতেই ভুলে গেছে। সো পরবর্তী এগুলো যদি আমরা ভুলে যাই, ধরো তুমি বেতন দিলা, তুমি তোমার কর্মচারীদের বেতন দিলা, এখন ধরো ওই বেতনটা তুমি লাভ লোকসানে আনতেই ভুলে গেলা, তাইলে কি তোমার অ্যাকুরেট রেজাল্ট আসবে? লাভ লোকসান যেটা তুমি করলা ওটার অ্যাকুরেট যেটা রেজাল্টটা আছে ওটাকে আসবে? কখনো আসবে না। সো ওটাকে অ্যাকুরেট করার জন্য নতুন করে ওটার সাথে যেগুলা তুমি অ্যাড করো নে বা যেগুলো লিখতে ভুল লিখছো, ওগুলো সবগুলো যখন তুমি কী করতে আবার নতুন করে করতেছো, আবার নতুন করে তুমি লাভ লোকসান বের করতেছো, তখন আমরা তাকে কী বলতে পারি, তখন আমরা বলতে তাকে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। কি বলি? সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। সমন্বিত কেন? সমন্বিত কারণ হলো যেগুলো তুমি লিখো নেই, যেগুলো তুমি ভুল করছো, ওগুলো আবার করতেছো তুমি, এগুলো করতেছো, ওটাকে সে নাম বলে সমন্বিত। ঠিক আছে, আবার মূলধন হিসাব করার সময় তুমি যেগুলো লিখতে ভুলে গিয়েছো ওগুলো আবার করতেছো, সেটা আমরা কি বলতে পারি, আরেকটা হিসাব করি, এটাকে আমরা বলতে পারি সমন্বিত মূলধন হিসাব। ঠিক আছে, সো এটা হলো এই অধ্যায়ের একদম বেসিক ম্যাথ টাইপ। আই হোপ তোমরা সব বুঝতে পারছো। এবার অনেকে কোয়েশ্চেন থাকে, ভাই এটা তো বুঝতে পারলাম, বাট আমাকে একটু বলেন যে মূলধন হিসাব যেটা আছে, একটা প্রতিষ্ঠান তার মূলধন সংরক্ষণ করার পদ্ধতিটা, একটা হলো তোমার কি, একটা হলো তোমার পরিবর্তনশীল পদ্ধতি, একটা কি পরিবর্তনশীল পদ্ধতি, একটা হলো তোমার স্থিরশীল পদ্ধতি বা স্থায়ী মূলধন পদ্ধতি। তো অনেকের এই পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বা স্থিরশীল মূলধন পদ্ধতি বেশ কনফিউশন থাকে, তোমরা লিখ বুঝতে পারো না যে আসলে ভাই পরিবর্তনশীলটা কি বা সমন্বিত চাই বা কী। সো এটা নিয়ে বেশ কনফিউশন তোমাদের মধ্যে থাকে। ঠিক আছে, আমরা এই ক্লাসে এটাও শিখি। দেখো পরিবর্তনশীল মানে একটু দেখো যে পরিবর্তনশীল বা ভাসমান বৈধ পদ্ধতি মানে হইলো তোমার যেই পদ্ধতিতে তুমি কী করো, মূলধনটাকে কাজটা করলে, মূলধন হিসাব করলে কী হবে, ধরো এটা তুমি ধরো 5,000 টাকা, আমি তো এটা পিওর এক্সাম্পল দিই, ধরো তুমি 5,000 টাকা নিয়ে কী করলা, বিজনেস শুরু করলা, কয় টাকা, 5,000 টাকা। ঠিক আছে, ওকে ফাইন। তো যখন তুমি 5,000 টাকা বিজনেস শুরু করলা, ঠিক আছে, তারপরে একটা বিষয় খেয়াল করো, আচ্ছা এর একটা বিষয় আমি এটা ইনশিওর করি তোমাদেরকে, একটা ওয়েট এটা ইনশিওর করি তোমাদেরকে যে এখানের মধ্যে যে লাভ লোকসান আছে, এই লাভ লোকসান এটা হলো ব্যবসায়ী হিসাব, মানে আমরা লাভ লোকসান কী বের করি, আমরা লাভ লোকসান বের করি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, মানে ব্যবসায় কত টাকা লাভ হলো, ব্যবসায় কত টাকা ক্ষতি হলো, এটা বের করি আমরা। কিন্তু ব্যবসা এবং তোমার অংশীদার পার্টনার দুটো আলাদা বিষয়, তাই না? ধরো আমি একটা বিজনেসের ওনার, আমি এবং আমার বন্ধু, আমরা দুজন মিলে একটা বিজনেস করতেছি, ঠিক আছে। সো ধরো কি আমি এবং আমার বন্ধু দুজন, হ্যাঁ, তো আমরা বিজনেসের মধ্যে যেটা করতেছি, আমরা যেটা লাভ লোকসান করবো এটা আমি বা ওর না, বন্ধুর না, এটা আমাদের যেটা বিজনেস আছে, ধরো আমাদের বিজনেসের নাম দিলাম তোমার, হ্যাঁ, ধরো স্কোয়ার, হ্যাঁ,
নামটা এসকেয়ার লিমিটেড, সরি এসকেয়ার ট্রেডার্স কোম্পানি বিজনেস নাম দিলাম। সো আমি যে লাভ লোকসান করতেছি সেটা হলো এসকেয়ার ট্রেডার্সের লাভ লোকসান, আবদুল্লাহ রিজভির না বা আমার তার বন্ধুরও না। তার বন্ধুর লাভ কত টাকা বা আমার লাভ কত টাকা তা না, আমি লাভ লোকসান করতেছি স্কোয়ার ট্রেডার্স যে বিজনেসটা আমাদের আছে ওটার। বাট আমি যখন অংশীদারে মূলধন করতেছি, আমি করতেছি কি যে মূলধন হিসাবে আমার কত টাকা আছে বা আমার বন্ধু কত টাকা আছে ওটা আমরা বের করতেছি মূলধন হিসাবের মধ্যে। হ্যাঁ, সো তো আমরা এটা একটু খেয়াল করো, ঠিক আছে। আমরা যে এজগুলো এল প্লাস ওই করি মানে এটা তো তোমার আর্থিক বিবরণ একটা যথাযথ পার্ট। সো আমি যখন মূলধন হিসাব করতেছি, এই মূলধন হিসাব মানে কি? মূলধন হিসাব মানে হলো তোমার আমি আমার ব্যক্তিগত কত টাকা মূলধন আছে, আমার বন্ধুর কত টাকা মূলধন আছে ব্যবসায়ের মধ্যে, ওটা আমরা বের করি। ওটা আমরা কি হিসাবের মাধ্যমে বের করি, ঠিক আছে। সো মাথায় রাখবা, লাভ লোকসান হিসাব হইলো বিজনেসের হিসাব, বিজনেসের সম্পৃক্ত। আর তোমার মূলধন হিসাবটা হলো আমার সাথে বা আমার বন্ধুর সাথে সম্পৃক্ত, কারণ আমরা বিজনেসের ওনার পার্টনার, ঠিক আছে। সো তো দেখো একটা বিষয় খেয়াল করে বুঝতে পারলা। তো এটা বলতেছেন আমার এখন। তো ধরো আমরা 5,000 টাকা নিয়ে কী করলাম, বিজনেস শুরু করলাম, মানে আমার 5,000 টাকা ইনভেস্টমেন্ট আর আমার বন্ধুর 2,000 টাকা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, তো যখন তুমি কি করো, যখন তুমি পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধনটা সংরক্ষণ করো, তখন তুমি কি করবা যে এই 5,000 টাকার সাথে তোমার কত টাকা, ধরো তোমার কত টাকা কি আসলো যোগ হলো, মানে তুমি ধরো আমি ধরো বেতন করি, আমি কি বেতন পাই কোম্পানি থেকে, কীভাবে বেতন পাই, মানে আমি কোম্পানিতে কাজ করি, মানে সরি বিজনেসে কাজ করি, বিজনেসে কাজ করি, আবার আমি পার্টনারের পার্টনারের পাশাপাশি আমি বিজনেসে কাজ করি, এই জন্য আমরা কী পাই, বেতন পাই। সো যখন পরিবর্তনশীল পদ্ধতি করতেছো, বেতনগুলো কেউ যোগ হচ্ছে না, বেতন পেলে আমার টাকা আসছে যোগ হচ্ছে। হ্যাঁ, আবার ধরো আমি উত্তোলন করে নিয়ে গেছি, হ্যাঁ আমার টাকা চলে গেলো না, সো আমি করতেছি বিয়োগ করতেছি। হ্যাঁ, এরকম কাজগুলো করার পরে একটা টাকা আসে, মানে যোগ বিয়োগ করার পরে ফাইনালি একটা সমাপনী মূলধন আসে কিন্তু। হ্যাঁ, এটা যে পদ্ধতি অ্যাপ্লাই করলে তোমার, আমার যে পদ্ধতি অ্যাপ্লাই করলে তোমার তো যেটা প্রারম্ভিক মূলধন থাকবে, প্রারম্ভিক মূলধন ওটার সঙ্গে যোগ বিয়োগ করে সমাপনী মূলধন আসবে, সেটাকে আমরা কী বলি, পরিবর্তনশীল বলি। কেন পরিবর্তনশীল? ধরো সমাপনী আসা কত টাকা, 1,000 টাকা, কত টাকা, 1,000 টাকা, ঠিক আছে। তাহলে দেখো আগে শুরুতে ছিল 5,000 টাকা, হয়ে গেছে 1,000 টাকা, মানে কি মূলধনটা কি পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে, তাই না? তো যেই পদ্ধতিতে তার মূলধন বিভিন্ন যোগ বিয়োগ করার পরে অ্যাড ডেবিট ক্রেডিট করার পরে ফাইনালি টাকাটা চেঞ্জ হয়ে যায়, ওটাকে আমরা কী বলি, ওটাকে আমরা বলি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, ঠিক আছে। দেখো আবার দেখো আমার বন্ধুর ক্ষেত্রে যে ধরো ওরও সেম, ও 2,000 টাকা নিয়ে আসছে, বা সমাপনী হয়ে ধরো 6,000 টাকা, কত টাকা, 6,000 টাকা, ঠিক আছে। সো মানে কি ও 2,000 টাকা নিয়ে আসছে, বাট বিভিন্ন যোগ বিয়োগ করার পরে ওর টাকা হয়ে গেছে 6,000 টাকা, ঠিক আছে। মানে কি ওর মূলধনটা পরিবর্তন হয়ে গেছে। সো যেই মূলধন পদ্ধতিতে আমরা যদি কী করি, মূলধনটাকে সংরক্ষণ করি, আমার মূলধনটা যখন পরিবর্তন হয়ে যাবে তাকে আমরা কী বলতে পারি, তাকে আমরা বলতে পারি পরিবর্তনশীল মূলধন বা ভাসমান মূলধন পদ্ধতি। ওকে, এবার দেখো ধরো এটা আরেকটা ওয়ে, ধরো এবার আমরা একটা বিষয় আমরা খেয়াল করি, ধরো তোমার আমাদের আমি ধরো 5,000 টাকা নিয়ে কী আসলাম, আমি ধরো 5,000 টাকা নিয়ে বিজনেস করতে আসলাম, কী আসলাম, বিজনেস করতে আসলাম। হ্যাঁ, আমার মূলধন 5,000 টাকা, বাট হ্যাঁ, সো আমার মূলধন 5,000 টাকা, মানে 5,000 টাকা নিয়ে বিজনেস আমি করতে আসছি। বাট আমি যখন বছরের শেষে, হ্যাঁ বছরের শেষেও যখন আমার মূলধন ঠিক 5,000 টাকা থেকে যাবে, হ্যাঁ বছরের শেষে যখন আমার 5,000 টাকা থেকে যাবে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি তোমার স্থির মূলধন পদ্ধতি। মানে যেই পদ্ধতিতে মূলধন কি থাকে, মূলধন স্থির থাকে। অর্থাৎ আমি কিন্তু এই ম্যাথে আমি যখন 5,000 টাকা আসে, 5,000 টাকা আমি কিন্তু কোনো যোগ বা কোনো বিয়োগ কী করি নাই, আমি করি নাই, ঠিক আছে। আমি কিন্তু যেটা মূলধন আসছে, আমার 5,000 টাকা মূলধন ছিল শুরুতে, সেটা প্রারম্ভিক মূলধন ছিল, তাই আমার সমাপনী মূলধন, ঠিক আছে। মানে কি আমি যেটা নিয়ে বিজনেস শুরু করছি আমার বছর শেষে তাই আমার কাছে আসে, আমি এই 5,000 টাকার সাথে কোনো যোগ, মানে কোনো বেতন বা কোনো উত্তোলন যোগ বিয়োগ আমি করি নাই, ঠিক আছে। ওটাকে আমরা কী বলি, ওটাকে আমরা বলি তোমার স্থির মূলধন পদ্ধতি। অর্থাৎ যেই পদ্ধতিতে মূলধন সবসময় স্থির থাকবে, হ্যাঁ এটা কোনো মানে ফ্লেক্সিবল না, স্থির, ওটাকে আমরা কী বলি, ওটাকে আমরা বলি তোমার স্থির মূলধন পদ্ধতি। ওকে, সো এবার বলতে পারবা তুমি কোয়েশ্চন, ভাই তাইলে এই যে যোগ, এই যে যোগ বিয়োগ, এই যে বেতন, এই যে উত্তোলন, যে উত্তোলনের সুদ, হ্যাঁ বিশেষ করতে যেগুলো তোমার আপনার এন্ট্রিগুলো আসে, ওগুলো কই গেল,
আপনি তো পরিবর্তনশীল করার সময় যোগ বিয়োগ করছিলেন, সো এখন করেন নাই কেন হয়? সো দেখো, যখন আমরা স্থির মূলধন পদ্ধতি করি তখন আমরা আলাদা করে আরও একটা হিসাব লিখি। দেখ আমি আরেকটু তোমাদেরকে ইজি করে দিই, আরেকটু ইজি করে লিখি এটা, যাতে করে তোমার জন্য ইজি হয় বুঝতে। হ্যাঁ, ধরো একটা হলো মূলধন, আমি লিখি এখানে, একটা হলো কি মূলধন, মূলধন হিসাব, আরেকটা কি, আরেকটা হলো তোমার চলতি হিসাব, চলতি হিসাব। ঠিক আছে, দেখো যখন আমি 5,000 টাকা নিয়ে আসছি, আমার প্রারম্ভিক যে 5,000 টাকা ছিল এবং সেটার সমাপনী বছর শেষে যখন 5,000 টাকা থেকে গেছে, হ্যাঁ, যে আমি এটা তো 1 তারিখের টাকা, আর এটা 31 তোমার কি মানে এটা 1 মাসের টাকা, এটা 12 মাসের টাকা। ঠিক আছে, মানে 12 মাস ডিসেম্বরের টাকা। যে পদ্ধতিতে আমি মূলধন সংরক্ষণ করলে আমার মূলধন যা শুরু থাকবে শেষেও, বছর শেষেও আমার তাই থাকবে, থাকা আমার স্থির মূলধন পদ্ধতি। এখন তুমি বলছো ভাই আপনি যখন পরিবর্তনশীল মূলধন পদ্ধতি করেছিলেন তখন কিন্তু আপনি কিছু যোগ করেছিলেন, কিছু বিয়োগ করেছিলেন, তাহলে এই যোগ বা এই বিয়োগ এগুলো কই গেল? তাহলে আপনি করেন নাই কেন? বাট যখন আমি এই পদ্ধতিতে কী বলে, যখন একটা বিষয় বলি যে যখন যা ছিল পরে তা থাকবে, তাকে আমরা কী বলি? স্থির মূলধন পদ্ধতি বলি, স্থিতিশীল, ফিক্সড ক্যাপিটাল। হ্যাঁ, তো যখন ফিক্সড ক্যাপিটাল বা স্থির পদ্ধতি করি তখন আমরা আলাদা করে আরেকটা হিসাব করি, যেটাকে আমরা বলি চলতি হিসাব। কি বলি? চলতি হিসাব। আর এটাকে কী বলি? এটা বলে মূলধন হিসাব। দেখো এটা কিন্তু মূলধন হিসাব বলি। যখন পরিবর্তনশীল করতেছি আমি, তখন কিন্তু পরিবর্তনশীলের মধ্যে যা টাকা ছিল তার সাথে আমি যোগ বিয়োগ সব করছি, করে একটা ফাইনাল টাকা আমি পাইছিলাম। বাট যখন আমি স্থির পদ্ধতি অ্যাপ্লাই করতেছি তখন আমি কিন্তু আর কি করতেছি না, আমি কিন্তু আর তোমার যোগ বিয়োগ করতেছি না। এই যোগ বিয়োগ করার জন্য আমি এবার আরও একটা অ্যাকাউন্ট খুলতেছি, যেটাকে নাম দিচ্ছি কি? চলতি হিসাব। এই চলতি হিসাবের মাঝখানে এগুলোর সঙ্গে যেগুলো যোগ হতো বা যেগুলো বিয়োগ হতো, হ্যাঁ, ওগুলো আমরা কী করতেছি? ওগুলো আমরা কী করতেছি তোমার, এগুলো আমরা এখানে লিখে আসতেছি, এখানে লিখতেছি, মানে এগুলো যোগ বিয়োগগুলো আমরা এখানে হবে, বুঝছো? ফাইনালি এটা টাকা আসবে। ওকে, মানে আমার যেগুলো এখানে যোগ বিয়োগ করার কথা ছিল ওগুলো আমরা আরেকটা হিসাব নামে করতেছি, যেটা নাম চলতি হিসাব। এই চলতি হিসাবে এই যোগগুলা বা এই বিয়োগগুলো হচ্ছে। ওকে, সো আমরা যখন পরিবর্তনশীল মূলধন পদ্ধতি করি, কী করে আমরা যখন পরিবর্তনশীল, আশা করি তোমরা বুঝতে পারছো, রাইট? তোমরা তো আশা করি এটা বুঝতে পারতেছো। আমি আরেকটু ইজিলি তোমাদেরকে বলি, একটা সামারাইজ করি। যখন আমরা তোমার পরিবর্তনশীল মূলধন পদ্ধতি অ্যাপ্লাই করি তখন আমাদের কাছে শুধুমাত্র একটাই করতে হয়। কী করতে হয়? আমাদের কাছে শুধুমাত্র তোমার একটা মেথড অ্যাপ্লাই করতে হয়। এটাকে কী বলি আমরা? তখন শুধুমাত্র আমরা কী করি? তখন শুধুমাত্র আমরা একটা করি কি? মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, মূলধন হিসাব। ঠিক আছে, আবার যখন আমরা স্থির পদ্ধতি অ্যাপ্লাই করি তখন আমাদের কাছে দুইটা আসে, একটা হলো কি? মূলধন হিসাব, একটা হলো কি? চলতি হিসাব। ওকে, সো আশা করি আমরা বুঝতে পারলাম যে আমরা যখন পরিবর্তনশীল অ্যাপ্লাই করি তখন আমাদের একটাই থাকে, মূলধন হিসাব থাকে। আর যখন স্থির পদ্ধতি অ্যাপ্লাই করি তখন আমরা মূলধন হিসাব থাকে, তোমার চলতি হিসাবে থাকে। মূলধন হিসাবে মানে কি? মূলধন হিসাব মানে হলে যেটা তোমার আগে ছিল ওটা ফিক্সড থাকবে, এটা চেঞ্জ হবে না। আর চলতি মানে কি? ওটার সঙ্গে যেগুলো যোগ হওয়ার কথা ছিল, যেগুলো বিয়োগ হওয়ার কথা ছিল, যোগ বিয়োগগুলো চলতি হিসাবে চলে আসবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো মূলধন হিসাব কী, হ্যাঁ, বা মূলধন হিসাব কেমনে কাজ করে, বা চলতি হিসাব কী, বা চলতি হিসাব কেমনে কাজ করে তোমরা বুঝতে পারছো, রাইট? ওকে, সো আমরা এটা আমাদের বেশ একটা বড় টার্ম ছিল। আমরা এবার নেক্সট টপিকে যাই। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো যে ম্যাথ করার সময় আমি তোমাদেরকে বেশ কিছু ট্রিক্স দিব, যে বেশ কিছু এখানে বিষয় আছে যেগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। সো আমি তোমাদেরকে ম্যাথ করানোর আগে, কোনো ট্রিক্স দেখানোর আগে বা কোনো শর্টকাট নোট দেখানোর আগে আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাই। ম্যাথ কেমন হয় এক করে দেখাই, তারপরে ম্যাথ দেখানোর পরে আমি কিছু শর্টকাট ট্রিক দিব, নোট দিব, আর এগুলো করলে আই হোপ তোমার জন্য ম্যাথটা পাওয়া অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা ম্যাথ প্র্যাকটিস করবো প্রত্যেকটা ম্যাথই। সো একটা ম্যাথ আমরা জাস্ট দেখি যে আসলে ম্যাথ কেমন হয়, একটা কোয়েশ্চেন আমরা দেখি। একটা কোয়েশ্চেন তুমি দেখতে পারো এখানে, ধরো এই ম্যাথটা আমরা দেখলাম। কি বল যে সোহেল, আমান, কাফি একটা অংশীদারি খাবার 3জন অংশীদার। ঠিক আছে, 2021 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল সোহেল 60,000 টাকা, আমান 40,000 টাকা, কাফি 20,000 টাকা। মানে দেখো তারা টোটাল 3জন। তারা কয়জন? তারা 3জন। তারা 3জন নিয়ে একটা বিজনেস করছে। একজন হলো সোহেল, একজন হলো কি? একজন হলো তোমার সোহেল, একজন হলো আমান,
একজন হলো তোমার কাফি। হ্যাঁ, এখানে কখন শুরু করছে? 21 সালের 1 জানুয়ারি, ঠিক আছে। তো তাদের মূলধন কত টাকা ছিল বা তাদের ইনভেস্টমেন্ট কত ছিল? দেখো, তাদের ইনভেস্টমেন্ট ছিল সোহেলের 60,000, আমানের 40,000 এবং কাফির 20,000 টাকা, ঠিক আছে। কি ছিল? সোহেলের 60, আমানের 40 আর কাফির 20,000 টাকা। তারা এই টাকাগুলো নিয়ে একটা বিজনেস শুরু করছে। তারা বলে অংশীদারগণ তাদের মূলধন অনুপাতে লাভ লোকসান ভাগ করে নেয়। হ্যাঁ, মূলধন অনুপাতে মানে কি জানো? লাভ লোকসান ভাগ করে নেয় মানে কি জানো? যে মূলধন কত? 60 না? সোহেল কত? 60 না? আমি এটা লিখি যে ধরো সোহেলকে আমরা লিখলাম ধরো তোমার, হ্যাঁ, সোহেল, হ্যাঁ, আমানকে এটা লিখলাম, এটা কাফি। হ্যাঁ, সোহেল কত? 60, আমান কত? 40, কাফি কত? 20। মানে তারা যারা মূলধন মানে মুনাফা করবে, তারা যেটা মুনাফা কি আসবে, যে মুনাফা আসবে ওটা তারা, অর্থাৎ প্রতিষ্ঠান তার বাৎসরিক যে ইনকামটা করে, যে মুনাফাটা করে, যে প্রফিটটা করে, ওই প্রফিটটা তারা তাদের মূলধন অনুপাতে ভাগ করে নেয়। এখন অনেকে বলে ভাই মূলধন অনুপাত এটা আবার কেমনে, মানে এটা কেমনে করতে পারে, এটা কেমনে আমরা দেখি একটু। দেখো এটা হলো 60 না? এটা ভাগ করো, যে প্রত্যেকটা কখন করে শুনে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। সো আমরা করি কি, প্রত্যেকটা থেকে 3টা করে শূন্য কমন না, এই 3 শূন্য বাদ দিয়ে দিই, এখান থেকে 3টা বাদ দিয়ে দিই, এখান থেকে 3টা বাদ দিয়ে দিই, তার কত হয়? এখান থেকে 60, 40, এখানে হয় 2, তাই না? ঠিক আছে। তো এই 3টাকে আবার ভাগ করতে পারি না, আবার কেমন করতে পারি? আমরা যদি 2 কে দিয়ে ভাগ করি কত হয়? এটা কত হয়? এটা হয় তোমার 30, এটা হয় তোমার 20, 1, ঠিক আছে। ওকে, এবার এটাকে আমরা কী করতে পারি? ভাঙতে পারি না? অবশ্যই ভাঙতে পারি। অর্থাৎ একটা কথা হলো যে এগুলো ভাঙতে 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 ফাইনালি একটা অ্যামাউন্ট তোমার আসবে, একটা পার্সেন্টেজ আসবে। হ্যাঁ, একটা এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে। সো যেটা আসবে ওই অনুপাতে মেইনলি আমরা এটাকে কী করব? এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব। ওটা আমরা ম্যাথ করতে গেলে আরও ইজিলি বুঝতে পারবো, আর ওটাতে কোনো সমস্যা নেই। বাট আমরা জাস্ট দেখি যে আসলে কী কী বলছে এখানের মধ্যে আরও, যে ওকে, তারপর কারবারের সার্বক্ষণিক কাজের জন্য আমান কাফি যথাক্রমে প্রতি মাসে 400 টাকা এবং 600 টাকা করে বেতন গ্রহণ করেছে। মানে ওরা বিজনেসে কি পার্টনার। তো ওদের বিজনেসটা করার জন্য ধরো একটা বড় একটা বিজনেস করলো ওরা। তো বিজনেস করার জন্য কী লাগবে? কর্মী লাগবে না, এমপ্লয়ার লাগবে না? তো আমান এবং কাফি বলতেছে ঠিক আছে, এমপ্লয়ার যখন লাগবে কী করো, যে আমরাই এমপ্লয় হয়ে যাই, আমরা পার্টনার, ঠিক আছে, আমাদের তো টাইম আছে, সো আমরাই প্রতিষ্ঠানে এমপ্লয় হয়ে যাই। হ্যাঁ, তো বলতেছে ঠিক আছে, তোমরা এমপ্লয়ার হইলে এমপ্লয়ারদেরকে যেই টাকাটা পে করতা, আমান এবং কাফিকেও সেম টাকাটা কী করো? পে করো। সো আমান কত টাকা পাই? আমান পাই প্রতি মাসে 400 টাকা করে বেতন পাই। আর কাফি কত টাকা পাই? কাফি পাই তোমার আমান পাই কত টাকা? 400 টাকা। আর কাফি পাই তোমার কত টাকা? 600 টাকা প্রতি মাসে। এটা কিন্তু আমরা 1 বছরে ম্যাথ করতেছি না, 2021 সালে ম্যাথ করতেছি। তো আমান যদি তোমার 400 টাকা করে পাই, তাহলে 1 বছর কত টাকা হবে? কত হবে তোমার? আমান যদি তোমার প্রতি মাসে 400 টাকা করে পাই, তাহলে 12 মাসে থেকে কত টাকা হবে তোমার? কত টাকা? 4,800 টাকা পাবে, ঠিক আছে। মানে ও 1 বছরে টোটাল 4,800 টাকা বেতন পাচ্ছে। ঠিক তেমনি কাফি কত টাকা? 600 টাকা করে না? অর্থাৎ কাফি 600 টাকা করে হলে 12 মাস কত হবে? 7,200 টাকা। মানে হলো আমার টোটাল 4,800 টাকা বেতন পায় একটা বছরে, আর কাফি তোমার 7,200 টাকা বেতন পাচ্ছে একটা বছর। এটা আমাকে জাস্ট বলতে বলছে। সো এটা মেইন কাজটা কি? মেইন কাজটা হলো, মেইন ট্রিকটা হলো 400কে তোমার 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? তোমার যদি অ্যাকচুয়াল বেতন 100 টাকা পেতে চাও, কারণটা হলো তোমার এটা 1 বছরের ম্যাথ। সো 1 বছরের ম্যাথ হলে তোমাকে অবশ্যই 12 মাসের টাকা লাগবে, তাই না? সো দেখো তারপর কি বলে, যে বেতন কি বলছে? বেতন গ্রহণ করেছে, বেতনটা নিয়ে গেছে তারা। তা বলে বছরের মাঝামাঝি সময়ে আমান 10,000 টাকা কর্য স্বরূপ কারবার এনেছিল। মানে কি জানি, আমরা ঋণ এনেছিল। হ্যাঁ, আমান একটা 10,000 টাকা ঋণ এনেছিল ব্যবসায়ী। ধরো ব্যবসায় টাকা নাই, টাকার প্রয়োজন হচ্ছে। সো আমান করছে কি, যে অন্য কারো থেকে ধার নিয়ে ব্যবসাকে দিল। হ্যাঁ, মানে এটা ব্যবসার এক্সপেন্স কাইন্ড অফ, ব্যবসায়ের ঋণ। কারণটা হলো কি, আমার পার্টনার যেহেতু, সো আমার এটা ব্যবসাকে দিল, যে ভাই ধরো 200 টাকা নাও, বাট আমি ঋণ নিছি।
ওকে, বাট আমার নিজের গাড়িতে এটা হলে নেই। আমার একটা ইটস লাইক কেমন জানো, এটা হলো এমন যে ধরো এটা বিজনেস, এটা কি, এটা তোমার বিজনেস, হ্যাঁ, এটা হলো তোমার কি আমান, এটা হলো আমান, আর এটা হলো যার থেকে আমান কর্জ নিছে, হ্যাঁ, বা ঋণ নিছে, ঠিক আছে, আমান নিছে। আমানের কাজ হলো মেইনলি আমান বিজনেস কেবলকে কানেক্ট করে দিছে, হ্যাঁ, কে করছে, আমান করছে, কানেক্টটা কে করছে, আমান করছে, ঠিক আছে। মেইনলি আসলে কর্জটাও পরিশোধ করবে বিজনেসে, কর্জের উপর যেটা সুদ আছে, সুদ ইন্টারেস্ট, ওটাও কিন্তু কি বিজনেস পরিশোধ করবে। কর্জটাও করতে বিজনেস, সুদটা বিজনেস করতেছে। আমান ইজ লাইক কি একটা কানেক্টর, আমান জাস্ট কানেক্ট করে দিছে, ওকে, এটা এমনই। সো আই হোপ তোমরা বুঝতে পারছো বিষয়টা। তারপর হলো তোমার দেখো যে ভবিষ্যৎ মুনাফার প্রত্যাশায় তারা সকলেই প্রতি মাসের শেষ তারিখে কারবার থেকে 400 টাকা উত্তোলন করে। বেশ গুরুত্বপূর্ণ যে কখন করে, প্রতি মাসের কবে, প্রতি মাসে বলছে, মানে জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারির শেষ তারিখ মানে কি 31 জানুয়ারি, হ্যাঁ, শেষ তারিখে, তারপর ডিসেম্বর ফেব্রুয়ারি শেষ তারিখে, মার্চের শেষ তারিখে, হ্যাঁ, 30 মার্চ, হ্যাঁ। সো প্রতিটা মাস শেষ তারিখে তারা 400 টাকা করে উত্তোলন করে। কে করে? প্রত্যেকে করে, আমান করে, সোহেল করে, কাফি করে, প্রত্যেকে করে। তারপরে অংশীদারদের চুক্তি মতে মূলধন উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে। মানে কি একটা চুক্তি করলো, কারণটা কি আমরা কি জানি, আমরা জানি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি, চুক্তি। চুক্তি যাই বলবে এখানে তাই হবে, রাইট। সো চুক্তিতে কি বলা হয়েছে যে তোমার চুক্তি মোতাবেক মূলধনের উপরে কি পাবে, 10% সুদ পাবে, আর উত্তোলনের উপর 10% সুদ দিতে হবে, ঠিক আছে। তোমার বেতন ও ঋণের সুদ ডেবিট করার পর, এখানে ডেবিট করা ক্রেডিট করে তুমি কনফিউজ হয়েও না, কারণ এগুলি টার্ম, এই টার্মগুলো শর্ট টার্ম আমাদের কাছে আছে, আমরা শেখাবো আজকেই। সো কিন্তু মূলধনের সুদ সমন্বয়ে পড়বে, এগুলোরও মিনিং আছে। সো হ্যাঁ, তো লাভের কত, তাদের কারবারের লাভ কত হলো, কারবারের লাভ হলো তোমার 36,000 টাকা, কত টাকা, 36,000 টাকা প্রফিট। এই 36,000 টাকা অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে অবশ্যই আমাদের। সো কোয়েশ্চেন কি, কোয়েশ্চেন হলো তোমাকে বলতেছে, দেখো এতগুলো ইনফরমেশন দেওয়ার পরে তোমাকে বলতেছে যে তুমি কি করো, লাভ লোকসান আবন্টন হিসাব করো, কি করো, লাভ লোকসান আবন্টন হিসাব তুমি করে দাও, কি করে দাও, লাভ লোকসান করে দাও। আরেকটা কি বলছে, অংশীদারদের মূলধন হিসাব করো, কি বলছে, অংশীদারদের মূলধন হিসাব করো। এবার দেখো তুমি কোয়েশ্চেন, ভাই এইটা কি যে স্থির পদ্ধতি মূলধন করবো, এটা কি স্থির পদ্ধতি করবো নাকি আমি এটা পরিবর্তনশীল করবো, আমি কোনটা করবো, আমরা তুমি কোয়েশ্চেন করতে পারো না যে আমরা কি শিখছি, আমরা শিখছি মূলধন যখন আমরা করি, মূলধন পদ্ধতিতে করার মানে মূলধন সংরক্ষণ করার, মূলধন কাউন্ট করার বা মূলধন নির্ণয় করার দুটো ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? দুটো ওয়ে আছে। একটা হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, একটা হলো তোমার স্থির মূলধন পদ্ধতি বা ফিক্সড ক্যাপিটাল মেথড। সো এখন কথা হলো ভাই আমি ঠিক কোন মেথডে ম্যাথটা আমরা করব, হ্যাঁ, কোন মেথডে আমরা ম্যাথটা করতে পারি। দেখো একটা হলো কি, দেখো এটা এটা মেইনলি নর্মালি তোমার কোয়েশ্চেনে যদি স্পেসিফিক্যালি কিছু না বলে, কোয়েশ্চেনে যদি তোমার স্পেসিফিক্যালি কিছু না বলে, তাহলে তুমি কি করবা, তুমি সবসময় এটা পরিবর্তনশীল পদ্ধতিতে করবা। কি পরিবর্তনশীল পদ্ধতিতে, তো সবসময় কী করবে, তুমি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে তুমি এই ম্যাথটা করবা, ঠিক আছে। ওকে, তারপরটা দেখো তুমি, আমরা যখন পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে এটা কি করলাম, এটা আমরা কাউন্ট করলাম, ঠিক আছে। এবার দেখো তোমাকে যদি কোয়েশনে কি বলে, এমন কি বললে তুমি স্থির পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করবা। এখন দেখো তোমাকে যদি বলে কোয়েশনের মধ্যে যে ভাই সোহেল, আমান, কাফি স্থির হার পদ্ধতি বা স্থির পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করে, এমন কথা বললে একমাত্র তখনই তুমি কি করবা, তখনই তুমি স্থির পদ্ধতিতে অ্যাপ্লাই করবা। কি করবা, স্থির পদ্ধতি তুমি তখনই একমাত্র অ্যাপ্লাই করবা, ঠিক আছে, স্থির পদ্ধতি, ঠিক আছে। কি বললাম আমরা, তখন তুমি একমাত্র তখনই স্থির পদ্ধতিতে মূলধনটাকে সংরক্ষণ করবা। ওকে, সো আমরা মোটামুটি বুঝতে পারছি যে কখন পরিবর্তনশীল কখন স্থির। বাট আরেকটা বলি, যখন তোমাকে বলবে যে কোয়েশ্চেনে তুমি দেখবা যে যখন তুমি কোয়েশ্চেনে দেখবা কি যে ক্রেডিট দেখবা, ডেবিট দেখবা, এমন কিছু ওয়ার্ড দেখে মানে মূলধনের পাশে তোমাকে লিখে দিবে যে ক্রেডিট বা ডেবিট, আমি কোয়েশ্চেন দেখবো অবশ্য, বা তোমাকে যখন দিবে যে কি করে, তোমাকে যখন কোয়েশ্চেনে বলবে কি করো, অংশীদারদের চলতি হিসাব করো। কি বলে, যখন তোমাকে বলবে অংশীদারদের চলতি হিসাব করো, এমন বললে তুমি কি করবা, স্থির পদ্ধতিতে করবা।
এখন আসলে স্থির পদ্ধতি এবং পরিবর্তনশীল তেমন কোনো ম্যাটার করে না, ম্যাটার করা হলেও পরিবর্তনশীল করলে একটা ওয়ে হয়, স্থির করলে একটা ওয়ে হয়। আমরা যখন ম্যাথ করবো আমরা বুঝতে পারবো, ঠিক আছে? সো আই হোপ মোটামুটি তুমি বুঝতে পারছো যে আমাদের লাভ লোকসান করতে হবে, আমাদের মূলধন হিসাব করতে হবে। এবার দেখো লাভ, এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন দেখো ডেবিট করার পর বললে কি হয়, সমন্বয় বললে কি হয়, প্রতি মাসে নগদ গ্রহণ বললে কি হয়, উত্তোলন যদি প্রতি মাস শুরুতে হয় তাহলে কি হয়, শেষে বললে কি হয়, মাঝামাঝি বললে কি হয়, কেমন আমি উত্তোলন সূত্রটা বের করবো। বেশ 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 কিছু টার্ম আছে যেগুলো একটা শর্টকাট ওয়েতে আমরা শিখবো। আগে আগে আমরা শর্টকাট নোট দেখবো, তারপর আমি ম্যাথে যাবো, ঠিক আছে? একটা ম্যাথ দেখাইছি কেন তোমাদেরকে, কারণ তোমরা ম্যাথ পড়লে এটা বুঝতে পারবে যে না আসলে ম্যাথটা কী আছে, ম্যাথটা কেমন হয়, বা ম্যাথের কী কী কোয়েশন আসে, একটা বেসিক আইডিয়া তোমরা পাবা, ঠিক আছে? এটা আমরা এবার কী করি, আমরা একটা তোমাদের নোট কোশ্চেন আমি লিখি। দেখো তাহলে তোমরা তখন ধরে কী বুঝলা, তোমরা তখন ধরে বুঝলা যে তোমাদের ম্যাথ যেগুলো আছে, মানে এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে যে বেতনটা আছে, হ্যাঁ, বা এখানে যে তোমার খরচগুলো আছে, বা এখানে যে উত্তোলন আছে, কি আছে, উত্তোলন আছে, বা এখানে সুদ আছে, হ্যাঁ, বা এখানের মধ্যে তোমার কী আছে, যে মূলধন আছে, হ্যাঁ, বা এখানের মধ্যে মুনাফা আসছে, মুনাফা আসবে। এই মুনাফা বলো বেতন বলো এগুলো ডেফিনেটলি একবার তোমার কোথায় আসবে, লাভ লোকসান আসবে। কারণটা কি, লাভ লোকসান কার হিসাব, লাভ লোকসান হলো ব্যবসায়ী হিসাব, ব্যবসায়ী লাভ লোকসান। আর মূলধন কার হিসাব, মূলধন হলো পার্টনারদের ব্যক্তিগত হিসাব, যারা পার্টনার আছে, বিশেষ ওনার আছে, ওদের ইন্ডিভিজুয়াল হিসাব, মানে ওরা ইন্ডিভিজুয়ালি কে কত টাকা পাচ্ছে, কে কত টাকা পাচ্ছে না, ওটার হিসাব। সো এটা হলো কার হিসাব, এটা হলো বিজনেসের হিসাব। আর মূলধন হিসাবটা হলো বিজনেসের পার্টনারদের হিসাব, দুটো কিন্তু আলাদা। সেই কারণে বেতনটা একবার এখানে আসবে, কারণ বেতনটা কি, বেতনটা হলো কি একবার লাভ লোকসান আসবে, আবার বেতনটা মূলধনও আসবে। কেননা বেতন যখন দিচ্ছে, কে দিচ্ছে, প্রতিষ্ঠান দিচ্ছে, তো প্রতিষ্ঠান এক্সপেন্স না, সুতরাং এটা আসবে, এখানে আসবে। আর বেতনটা পাচ্ছে কে, পার্টনাররা পাচ্ছে, তাহলে পার্টনার জন্য কি ইনকাম না, সেটা এখানে আসবে। সো একটা এন্ট্রি সবসময় দুটো জায়গায় ইফেক্ট করতে পারে, একটা জায়গায় করতে পারে, বাট দুটো জায়গায় নর্মালি করতে পারে স্পেসিফিক কোনো কারণ ছাড়া। সো আমরা এবার যদি নোট দেখি, এটা বেশ গুরুত্বপূর্ণ, লেখাটি এলোমেলো হতে পারে, আমি তোমাকে মুখে বলে দেবো, তোমরা বুঝতে পারো। কারণটা এটা কি জানো, যে আমরা একটা নোট করছি তোমাদেরকে এটা এবং এটা, এটা এগুলো মেইনলি তোমার আসলে যে যে তোমার কি আছে, যেখানে এই অধ্যায়ে না ম্যাথ করতে গেলে না ম্যাথ সবাই পারে, বাট এই অধ্যায়ে কিছু বেসিক টার্ম আছে, কিছু ঘোরানোর পেছনে টার্ম আছে, যে টার্মগুলা তুমি যদি না বুঝো তাহলে তোমার এই অধ্যায় যতই তুমি পারো তুমি ভুল করবাই। হ্যাঁ, সো এই ভুলটা থেকে বাঁচতে, এই ভুলটা না করতে, কোন কথা বললে কি হবে, কোন ওয়ার্ড মেনশন করলে কি হবে, কি হবে না, ওটা আমাদের বুঝতে হবে। সো এই নোটটা আমাদের নোট, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অনেক হেল্প করবে। বাট আমরা একটু বোঝাচ্ছি তোমাদেরকে, দেখো আমার লেখা তেমনটা ভালো না, আমি চেষ্টা করছি ভালো লেখার জন্য, যদি আমি তোমাদের বোঝাবো সব কিছু। ধরো একটা আমি ব্যক্তির নাম ধরলাম, ধরো তুলি ধরলাম, ধরো তুলি, বা তোমরা যারা ক্লাস করতো তোমার নাম ধরতে পারো। তো আমি ধরলাম একটা নাম কি তুলি, তুলি। সো ধরো বললো কি তুলির বেতন, হ্যাঁ, এখন এটা বেতন হতে পারে, কখন এটা এক্সপেন্স হতে পারে, হ্যাঁ, তো তুলির বেতন ধরলাম, একটা এক্সপেন্স কি বেতন ধরলাম। তোরা কোয়েশনে আসে যে তুলির বেতন কি বলতে পারে, যদি বলে তুলির বেতন ডেবিট করার বললি, হ্যাঁ, যদি বলে তুলির বেতন ডেবিট করার পর এত টাকা হইলো, হ্যাঁ, তুলির বেতন ডেবিট করার পর 5,000 টাকা হলো, এমন বলে। এক কথায় বেতনের সাথে যদি তুমি এই ওয়ার্ডগুলো দেখো, কি ডেবিট ওয়ার্ড দেখো, চার্জ ওয়ার্ড দেখো, হিসাব মুক্ত, এই ওয়ার্ডগুলো তুমি দেখো, যদি তোমাকে এমন বলে, কি বলে, তুলির বেতন ডেবিট করা হলো, তুলির বেতন চার্জ করা হলো, তুলির বেতন হিসাবমুক্ত করা হলো, এমন বললে বেতন, বেতন যে ওয়ার্ডটা আছে, বেতনটা শুধুমাত্র তোমার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে আসবে। কি আসবে, ক্রেডিট পাশে আসবে। একটা বেশ একটু গুরুত্বপূর্ণ পার্ট। কি কি বললাম, আমাদের দুইটা, একটা হলো কি অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, একটা হলো অংশীদারদের মূলধন হিসাব, রাইট? তো বা চলতি হিসাব, মূলধন হিসাব চলতি হিসাব অনেকটা সেমভাবে কাজ করে, না নামটা ভিন্ন আর কি। সো দেখো, যদি তোমাকে বলে তুলির বেতন ডেবিট করা, চার্জ করা, হিসাবভুক্ত করা, এই তিনটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড, একটা, দুইটা, তিনটা, এই তিনটা ওয়ার্ডের মধ্যে যদি একটা ওয়ার্ড থাকে, যখন একটা ওয়ার্ড থাকে, তাইলে এই বেতনটা, তুলির বেতনটা শুধুমাত্র কোথায় আসবে, অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে আসবে। তাহলে কি কোথায় আসতেছে, এটা তোমার লাভ লোকসান আবন্টন হিসাবে আসতেছে না। বাট আমরা কি জানি, আমরা জানি বেতনটা কি, বেতনটা এক্সপেন্স না, বাট বেতনটা দিচ্ছে কে, দিচ্ছে বিজনেস প্রতিষ্ঠান, তো বিজনেস এক্সপেন্স না, হ্যাঁ, আসার কথা না, আসার কথা। বাট যেহেতু এখানে ডেবিট বলছে, চার্জ বলছে, হিসাবভুক্ত বলছে, সেহেতু তখন এটা হলো বললে বেতন শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে আসবে। এখন তুই ভাই
ক্রেডিট কেন? দেখো, ক্রেডিট মানে হলো যেগুলো ইনকাম, যেগুলো তোমার ইনকাম হবে ওদের ক্রেডিট পাশে যাবে, আর যেগুলো তোমার এক্সপেন্স হবে তোমার থেকে চলে যাবে ওটা তোমার ডেবিট পাশে আসবে। হ্যাঁ, এখন মূলধন কেন? মূলধন হিসাবে কেন? দেখো, তুলি একটা প্রতিষ্ঠানের ওনার, আবারও প্রতিষ্ঠানে কাজও করে। তো তুলি বেতন পেলো। সো তুলি যখন বেতন পায়, তুলি ধরো আগে ছিল, তুলি ধরো 5 টাকা ছিল, কী ছিল, তুলির 5 টাকা ছিল, কত টাকা ছিল, 5 টাকা। তো ও যখন বেতন পেলো, ও ধর 2 টাকা বেতন পেলো, তাহলে ওর আগে 5 টাকা আছে, 60 টাকা আছে, ওর 60 টাকা হয়ে গেল না? যে ওর আগে ছিল হাতে 5 টাকা, নতুন করে ও পেলো 2 টাকা বেতন, তাহলে ওর বেতন কত টাকা হলো, 60 টাকা হয়ে গেল না? এই যে ওর বেতনটা বৃদ্ধি পেলো, কেন পেলো? ও বেতন পেয়েছে, ওর মানে সরি, ওর টাকাটা বৃদ্ধি পেলো কেন পেলো? বেতন পেয়েছে বলেই পেলো। হ্যাঁ, সো এই যে বেতন পাওয়ার কারণে ও যে টাকাটা বৃদ্ধি পাচ্ছে ওটাকে আমরা কি বলি? ঠিক আছে, লেখা একটু খারাপ হচ্ছে হয়তো। সো মাথায় রাখবা, বেতন যদি তোমার ডেবিট চার্জভুক্ত বলে, এটা শুধুমাত্র একবার অংশীদার মূলধন হিসাবে ক্রেডিট পাশে আসবে। আর তোমাকে আমি কি বলছি যে তোমার মূলধন হিসাব, অংশীদার মূলধন হিসাব বা চলতি, এগুলা কি? এগুলা পার্টনারদের ব্যক্তিগত হিসাব কাইন্ড অফ। আর তোমার যেটা তোমার কি আছে, লাভ লোকসান আবন্টন আছে, ওটা হলো বিজনেসের ব্যক্তিগত, বিজনেসের অ্যাকাউন্ট। ঠিক আছে, সো এটা এই বেতনটা এমন বললে এটা কখনো কি হবে, এটা কখনো তোমার লাভ লোকসান আবন্টন হিসাবে কখনোই আসবে না। ঠিক আছে, অনেকে কোয়েশ্চেন, ভাই আপনি থিওরি পড়াচ্ছেন কেন হবে? দেখো, এটা হলো একাডেমিক অ্যাডমিশন কোর্স। আমি আমার কোর্সে সবসময় আমি যেটা বিলিভ করি, তোমাকে আমি চাইলে ম্যাথ করে দিতে পারি, 2-3 ম্যাথ করালাম, ফাইন, আমি বুঝে গেলাম গা, তোমার লস ভাই। তুমি এই কোর্সটার টাকা দিয়ে কিনছো, পে করছো, এই টাকাটা আসলে তোমার না কাইন্ড অফ। কারণ বেশিরভাগ ক্ষেত্রে 90% হয় তোমরা তোমার বাবা মার থেকে টাকা পয়সা নিয়ে কোর্স করতেছো, শিখতেছো। সো আমি বিশ্বাস করি যে আসলে তোমার সময় আমিও একটা ছিলাম। সো আমিও কিন্তু অনেক কোর্স কিনছি, পড়ছি, লাইক, ওকে। সো আমি জানি আসলে বিষয়টা তাহলে কেমনে আসে, বা তোমাদের বাবা আমার অনেক ইফোর্ট দেয় বলেই আসলে তোমরা এগুলো করতে পারতেছো। হ্যাঁ, সো সো আলটিমেটলি আমি যেটা বিলিভ করি যে আমি চেষ্টা করি তোমাদেরকে কিছু ক্লাসে ভ্যালু দেওয়ার জন্য। কারণ দিন শেষে তোমরা না, মানে অনলাইনে হয় কি যে সবাই আসলে অনলাইন ক্লাস করে, বাট ওরা আসলে নিজের দাবিটাকে, মানে রাইটটা ক্লেম করতে জানে না। তোমরা করবা কি, যে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি চেষ্টা করি ভাই, সোজা কথা, তুমি টাকা দিচ্ছ আমাকে, আমি তোমাকে যা শেখাচ্ছি, তোমার টাকাটাকে প্রপারলি ভ্যালু করতেছি আমি। হ্যাঁ, আমি চাইলে করতে পারতাম, 2-4টা কোয়েশ্চেন দেখাই দিতে পারতাম, হ্যাঁ করে ফাইন। না, আসলে এটা ওয়ে না, এটা আলটিমেট তোমার সাথে দুঃখবাজি হবে কাইন্ড অফ, তাই না? আমি করলাম, আমি করে চলে গেলাম, বা তুমি যদি শিখতে না পারো, তুমি যদি এই ক্লাসটা করে তুমি যদি ফিল করতে না পারো যে না ভাই আমি আসলে একটা ভ্যালু পাইছি এই ক্লাসে করতেছি, অ্যান্ড এই ক্লাসটা করার পরে আমি এই অধ্যায় সম্পর্কে বেস্ট ডাউট আমার সলভ হয়েছে, এবং আমি কনফিডেন্ট যে এই ক্লাসটা করার পরে তোমরা ভালো কিছু করতে পারবা, এমন, মানে তোমরা কনফিডেন্ট, ওকে। তোমরা যদি কনফিডেন্ট না হও, তাহলে আসলে এটা আমার জন্য প্রবলেম। কারণটা হলো কাইন্ড অফ, তোমরা যে পেড কোর্স থাকে অবশ্য, তোমার দাবিটা আদায় করতে পারো না। সো এটা আমার জন্য কি একটা ইথিক্যাল জায়গা থেকে বেশ প্রবলেম। সো আমি চেষ্টা করি আমার ক্লাসে তোমাদেরকে বেসিকটা দেওয়ার, টাইপ দেখানোর, এক কথায় ভালোভাবে যাতে করে তোমরা ক্লাসটা করতে পারো, আমি আমার সবকিছু দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, সো ক্লাসটা মনোযোগী হও। কারণ তোমরা অনেকেই বলতে পারো যে ভাই থিওরি পড়াচ্ছেন কিনা, তো আসলে থিওরি না, টাইপ ম্যাথ, এগুলো টাইপ। ঠিক আছে, কারণ আমার এই ক্লাসে খুব টপ নো স্টুডেন্ট আছে, খুব মডারেট স্টুডেন্ট আছে, খুব আমার মতো ফাঁকিবাজ আছে। ঠিক আছে, সো আমি ক্লাসে প্রত্যেকের জন্য ডিজাইন করি যাতে তোমরা প্রত্যেকে সেম ভ্যালু পাও। হ্যাঁ, সো ক্লাসটা করো, আই হোপ তোমরা ভালো কিছুই পাবা ক্লাসের মধ্যে দেখে। ঠিক আছে, তো দেখো তোমরা আরেকটা কথা হলো যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাও, এটা তোমার রাইট, প্লিজ ক্লেম ইট। ঠিক আছে, সো কোয়েশ্চেন জানাও, আমরা ক্লাসে ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করে দেই। তাও যদি তোমার মনে হয় যে না আমার একটা কোয়েশ্চেন ডাউট সলভ হয়নি, প্লিজ আমাদেরকে জানাও, আমরা কমেন্টে জানাও। হ্যাঁ, কমেন্ট সেকশনে এই জন্য না, আমি দেখি যে পোলাপানি কমেন্ট করার সময় করি ভাই গ্রেট ক্লাস, ভালো, দরকার নেই ভাই। তুমি আমাকে জাস্ট এটা বলো যে তোমার কোয়েশ্চেনটা কোন জায়গায়, তুমি ঠিক কোনটা বুঝতে পারছো না। আমি কিন্তু আমার প্রতিটা ক্লাসের আমি কমেন্ট চেক করি, যে আমি দেখি যে আচ্ছা না, বা তোমরা যদি কমেন্ট না করো আমাকে রিস্ক করতে পারো যে ভাই এটা বুঝি না, এটা বুঝাই দেন, আমি ফর শিওর তোমাদেরকে বুঝাই দিব। কারণ আমি মনে করি যে এটা তোমার অধিকার। সো I am responsible for this, okay? So let's back to the topic. দেখো, তোমরা বুঝতে পেরেছো যে তুলির বেতন যদি কি থাকে, ডেবিট বলো চার্জটা বুক থাকে, এটা কি হয়, কেমনে কাজ করে।
তারপর দেখো অত ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে। তারপর দেখো যদি বলে যে তুলির বেতন নগদ গ্রহণ উত্তোলন করে, এমন বললে যদি কোয়েশ্চেন তুমি দেখো যে তুলির বেতন বা তুলি একটা নাম আর কি, সো তোমার নামও হতে পারে এটা, তুলির বেতন কি কোয়েশ্চেনে কি বলে যে বলছে তুলির বেতন নগদ গ্রহণ করে নিয়ে গেল বা নগদ গ্রহণ করা হলো, হ্যাঁ, বা যদি বলে যে তুলির বেতন উত্তোলন করে নিয়ে গেল বা উত্তোলন করা হলো, বা এক কথায় তুলির বেতন নগদ গ্রহণ কি নগদ গ্রহণ বা উত্তোলন করে, এমনটা যদি কোয়েশ্চেনে বলে তবে কি হবে, তখন শুধুমাত্র বেতনটা এই এমন বললে বেতন বেতন শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসবে। হ্যাঁ, কথা হলো এক কথায় কি, যদি তোমার কোয়েশ্চেনে তোমাকে বলে তুলির বেতন নগদ গ্রহণ, হ্যাঁ, বা উত্তোলন করে নিয়ে গেছে, এমন এই দুইটা ওয়ার্ড একটা দুইটা এই দুটার মধ্যে একটা বললেও এটা শুধুমাত্র একমাত্র লাভ লোকসান হিসাবে আসবে, তখন এটা আর অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। ওকে, তো এখন বলতো ভাই লাভ লোকসান আসবে বুঝছি, বাট ডেবিট পাশে কেন আসবে? এখন তোমরা কোন ভাই ডেবিট পাস ক্রেডিট কনফিউজ থাকতে পারে, ম্যাথ করলে তুমি বুঝবে এটা, বাট ডেবিট কেন আসবে বলি, ডেবিট মানে হলে কি চলে যায়, যেগুলো তোমার কাছ থেকে চলে যাবে, হ্যাঁ, তোমার কাছ থেকে যে টাকাগুলো চলে যাবে ওগুলো ডেবিট, আর যেগুলো তুমি আসবে ওটা ক্রেডিট। সো বিজনেসের ক্ষেত্রে বিজনেস যখন কোনো কিছু ইনকাম করে ওটা ক্রেডিট পাশে লিখে, আর বিজনেস থেকে যখন কোনো চলে যায় ডেবিট পাশে লিখে। তো তুলিকে একদম বিজনেসের কি এমপ্লয়ার না, পার্টনার পরে এমপ্লয়ার তো অবশ্যই, বেতনের ক্ষেত্রে এমপ্লয়ার। তুলিকে যখন বেতনটা দেওয়া হলো বিজনেসে কী হলো, বিজনেসের টাকা চলে গেল না, এটা এক্সপেন্স না বিজনেসের জন্য, মানে কি বিজনেস টাকা দিছে তুলি বেতন পাইছে, মানে হলে বিজনেস থেকে টাকা চলে গেছে, বিজনেস এক্সপেন্স হলো, আর এক্সপেন্স হলে কি হয়, ডেবিট হয়, বুঝছি না। সো সেজন্য তোমার এটা লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে আসছে। লাভ লোকসান হিসাব কার হিসাব, বিজনেসের হিসাব, ঠিক আছে। মাথা আরেকটা বিষয় কি, তাহলে কি বুঝলাম আমরা, নগদ গ্রহণ বা উত্তোলন বললে এটা শুধুমাত্র একবারই আসবে কোথায়, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসবে। ওকে, এটা কখনো তোমার অংশীদারদের মূলধন হিসাবে আসবেই না, ঠিক আছে। সো আবার দেখো কোয়েশনে এখান এটাও বলছে, 1 নম্বর পয়েন্টের কথাও বলছে কোয়েশনের মধ্যে, 2 নম্বরটাও বলছে, দুইটাই বলে তাই এটা কোথাও আসবে না, মানে বেতন যে পার্টটা আছে বেতন, তখন তোমার এই বেতন, হ্যাঁ, তখন তোমার এই বেতন কোথায় কি, তখন তোমার বেতন যেটা আছে এই বেতন কখনো কোথাও আসবে না, বেতন তখন কোথাও আসবে না, রাইট, বুঝতে পারছো। যখন তোমাকে দুটো পয়েন্টই বলবে তখন বেতন কোথাও আসবে না। ওকে, সো আই হোপ এইটা বেশ গুরুত্বপূর্ণ, কারণটা হলো কেন জানো, যে এই টার্মটা তোমার প্রশ্নে থাকবেই। সো মোস্ট স্টুডেন্ট লাইক ওরা করে কি বেতনকে লাভ লোকসানে আনে, অংশের মূলধন হিসাবে আনে, বাট আসলে বেতনের যেটা ট্রিক আছে সেটা অনেকে বুঝতে পারে না। সো আই হোপ যে আজকের ক্লাসের পরে বেতন নিয়ে যাই ট্রিক বলুক যাই বলুক তোমরা পারবা, অ্যাটলিস্ট আমার ক্লাসে যারা করছো তারা অবশ্যই পারবা, ঠিক আছে। সো এটা তোমাকে ম্যাথটাকে অনেক ইজি করে দিবে, অনেক ইজি করবে। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো, তাও তোমরা করো কি একটা স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট তোমাদেরকে নিয়ে রাখতে এটা অনেক ইজি হবে তোমাদের জন্য, ঠিক আছে। হ্যাঁ, আর তাও কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলো, আমরা অবশ্যই আনসার করে দেবো না, ঠিক আছে। সো তারপরে পয়েন্ট দেখি যে তোমাকে যদি কোয়েশ্চেনে বলে কি বলে, কোনো অংশীদার পণ্য উত্তোলন করে, কি বলে যদি বলে দেখো কোনো অংশীদার, ধরো তুলি একটা অংশীদার, ও কী করে পণ্য উত্তোলন করছে, কি উত্তোলন না, কি উত্তোলন, পণ্য উত্তোলন, যদি তোমাকে পণ্য উত্তোলন করে এমনটা বলে, তাইলে এই পণ্য উত্তোলন করে বললে তা একবারে পণ্য উত্তোলনটা একবার লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে, একবার তোমার অংশীদারদের মূলধন হিসাবে আসবে। ওকে, বুঝতে পারলাম। আর যখন যদি বলে তোমাকে যদি বলে পণ্য উত্তোলন হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, তোমাকে যদি বলে কোয়েশ্চেনে তুলি বা যেখানে পার্টনারের পণ্য উত্তোলন, স্পেশালি আমি বলবে যে পণ্য উত্তোলন হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, এইটা যদি তোমাকে বলে এমনই বলবে। সো এটা যদি বলে তখন কি হবে, তখন এই পণ্য উত্তোলন যে এন্ট্রিটা আছে এই পণ্য উত্তোলনটা তখন কি হবে, একমাত্র তখন মূলধন হিসাবে ডেবিট পাশে আসবে। মানে তোমাকে যদি পণ্য উত্তোলন সঠিকভাবে হিসাবভুক্ত হয়েছে এমনটা যদি বলে, তাইলে পণ্য উত্তোলন হিসাবের বইতে মানে মূলধন হিসাবে ডেবিট পাশে আসবে, এটা লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। ওকে, বুঝতে পারছো মিনিংটা কি, যদি তোমার পণ্য উত্তোলন হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, আমি বারবার বলতেছি এমনটা যদি বলে তখন তোমার পণ্য উত্তোলন কি হবে, একবার তোমার অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে আসবে, ঠিক আছে, এটা লাভ লোকসান হিসাবে আসবে না।
ওকে, চিন্তা করতে হবে না তখন। সো আই হোপ এটা ছিল একদম কি বেসিক লেভেলের কিছু শর্টকাট নোট, কারণ এগুলো জানলে তোমার ম্যাথটা করানো অনেক ইজি হয়ে যায়। সো আমরা ম্যাথ করলে তুমি বুঝতে পারবা যে আসলে কতটা ইফেক্টিভ এটা। সো আশা করি বুঝতে পারছো। তারপর এবার দেখো উত্তরণ নিয়ে অনেক গেম আছে, এখানের মধ্যে উত্তরণ নিয়ে বেশ কিছু হয়। সো আমরা একটা উত্তরণ নিয়ে দেখি। হ্যাঁ, ধরো উত্তরণ নিয়ে যদি একটু বলি তোমাদেরকে, ওকে দেখো উত্তরণ নিয়ে 4 রকম হয়। কি হয়? 4 রকমের বিষয়। মানে একটা হয় তোমার নর্মাল উত্তরণ, সাধারণ উত্তরণ। কি হয় আমি একটু লিখি তোমাদের এখানে। একটা হয় তোমার কি, একটা হয় তোমার একটা কি হয়, একটা হয় তোমার সাধারণ উত্তরণ। উত্তরণ নিয়ে যা হয় আমরা কি উত্তরণের সুদ দেখতেছি। উত্তরণের সুদ নির্ণয়ের ওয়ে 4 ধরনের ওয়েতে, 4 ভাবে তোমাকে উত্তরণের সুদ নির্ণয় করতে বলতে পারে। একটা হলো সাধারণ ওয়েতে, সাধারণ ওয়ে। সাধারণ ওয়ে মানে কি? সাধারণ প্রকারে যে ধরো তোমাকে বললো, কোয়েশনে বললো যে তুলি 5,000 টাকা উত্তোলন করে। কি বললো? তুলি 5,000 টাকা উত্তোলন করে। কি বললো? তুলি 5,000 টাকা উত্তোলন করে, 5,000 উত্তোলন করে কত পার্সেন্ট রেটে? 5% রেটে। কত পার্সেন্ট? 5%। কোয়েশনে সব বলে দিবে। সো ধরো আমরা 5,000 টাকা বছর উত্তোলন করে 5% কত টাকা হয়? ওয়েট, কত টাকা একটু সুন্দর করে লিখি। তুলি ধরো 5,000 টাকা উত্তোলন করে কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা উত্তোলন করে ধরো 10% রেট দিলাম। কত পার্সেন্ট রেট? 10%। 10% বেশি আসে ইউজ হয়, সো লিখলাম। তো এমন দিল যে লেখলো যে তুলে 5,000 উত্তোলন করা হলো এবং 10% হারে সে উত্তোলন করে, এমনটা বললো। তাহলে উত্তোলনের সুদ কত? 500 না? বাট এখানে একটা কোয়েশ্চেন আছে, উত্তোলনের সুদ 500 না। মাথায় রাখবো উত্তোলনের উপরে সবসময় 6 মান্থের টাকা কাউন্ট করতে হয়। এই যে 500 টাকা আসছে, এটা হলো তোমার জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত পুরো 1 বছরের টাকা, মানে 1 বছরের উত্তোলনের সুদ এই 500 টাকাটা। মাথায় রাখবা তোমার উত্তোলনের পরিমাণের উপরে বা যে কোনো পরিমাণের উপরে যখন সরাসরি পার্সেন্টেজ কাউন্ট করা হয়, যেটা আসে সুদ, যেটা আসে ওইটা কিন্তু তোমার কি 1 বছরের টাকা। বাট আমার আমার 1932 সালের নিয়ম কি বলে? বলে উত্তোলনের সুদের উপরে মাত্র 6%, সরি 6 মান্থ কাউন্ট করতে হবে। কই? মানে 6 মান্থ, 12 মান্থ না। তাহলে আমি দেখতেছি 12 মান্থ যদি 500 টাকা হয়, 6 মান্থ কেমনি? তুমি যে টাকাটা আসছে, যে টাকাটা আসবে 500 টাকা উচ্চ যেটা আসছে টাকা তুমি 12 দিয়ে ভাগ করলে তুমি 1 মাসের টাকা পাবা, আর 6 দিয়ে ভাগ করলে গুণ করলে তুমি 6 মাসের টাকা পাবা। মানে হলো তোমার একটা যে সুন্দর করে লিখলে আমি লিখতে পারি যে উত্তোলনের সুদ, এটা উত্তোলনের সুদ না, কিন্তু সুদ কি 500কে যখন আবার তোমার কী করতে হবে? 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করতে হবে। তাইলে যেটা আসবে ফাইনালি 250, এটা হলো কি তোমার, এটা হলো অ্যাকচুয়াল উত্তোলনের সুদ। তো কথা হলো তোমার খুব ইজি, তোমার এটা কি, এটা হলো তোমার খুব ইজি, এটা হলো তোমার উত্তোলনের পরিমাণকে পার্সেন্টেজ কাউন্ট করার পরে যেটা আসবে ওটাকে তোমার কি করতে হবে? ওটাকে তোমার 6 দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে সাধারণ ওয়েতে। ওকে, তারপর যেটা আসবে সেটা 250 টাকা। এটাই কি আনসার? ওকে, সো আশা করি বুঝতে পারছো। মেন কথা হলো 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, যেটা আসবে সেটাকে, এটাই হলো মেন পয়েন্ট। তো এটা হলো সাধারণ ওয়ে। আর একটা বলতে পারে যে বলে তোমাকে যদি কোয়েশ্চেন 3টা ওয়ে আছে যেটা আসে, তোমাকে বলবে যে প্রতি মাসে সুদ উত্তোলন করে। কি বলে? তোমাকে বলতে পারে যে প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের কি, প্রতি মাসের শুরুতে উত্তোলন কি, প্রতি মাসের শুরুতে উত্তোলন করে। কি বলে? শুরুতে বলতে পারে। কি বলতে পারে? শুরুতে বলতে পারে। তোমাকে বলতে পারে যে প্রতি মাসের, হ্যাঁ তোমাকে বলতে পারে প্রতি মাসের শুরুতে, বলছো না মাঝে, মাঝামাঝি, প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন। কি? প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন, প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন করে, এমন বলতে পারে। তোমাকে বলতে পারে কি, তোমাকে বলতে পারে প্রতি মাসের শেষে। কি বলতে পারে? প্রতি মাসের শেষে। তখন যদি তোমাকে প্রতি মাসের শুরু, তুমি কনফিউজ অনেক যে ভাই শুরুতে মাঝামাঝি এগুলো কোত্থেকে আসলো। দেখো, শুরুতে বললে একরকম হবে, মাঝামাঝি বললে একরকম সুদ হবে, শেষে বললে একরকম সুদ হবে। মানে সুদ কত টাকা, ইন্টারেস্ট কত টাকা, এটা বের করার 3টা ওয়ে আছে। যখন সাধারণ বলবে এভাবে তুমি বের করবা। যদি তোমাকে শুরুতে বলে তাইলে কি হবে? 3 ধরনের সুদ, সুদ নির্ণয়ের ক্ষেত্রে 3টা ওয়েতে বলতে পারে তোমাকে। দেখো তখন তোমাকে কি বলবে? যখন তোমাকে বলবে যে প্রতি মাসের কি,
প্রতি মাসে তোমার শেষে উত্তোলন করে। হ্যাঁ, তোমাকে যখন বলবে যে প্রতি মাসের ওকে প্রতি মাসের প্রথম তারিখে বা প্রতি মাসের শুরুতে বলা, প্রথম তারিখ তো সেম, তাই না? তো শুরুতে মানে কি, জানুয়ারি 1 তারিখ, ফেব্রুয়ারি 1 তারিখ, মার্চের 1 তারিখ, জুনের 1 তারিখ, হ্যাঁ, এপ্রিল 1 তারিখ যাবে। প্রতি মাসে শুরুতে উত্তোলন করে বলতে তোমাকে উত্তোলনের সুদ নির্ণয় সূত্র কি? সুদ নির্ণয় সূত্র হলো অ্যাভারেজ মাল্টিপল 13/2 মাল্টিপল আর। মানে হইলো তোমাকে কোয়েশ্চেনটা কি দিবে, প্রতি মাসে যেটা উত্তোলন করে, উত্তোলনের পরিমাণ, এটা কি প্রতি মাসে উত্তোলনের পরিমাণ, হলো পরিমাণ, এটা কি পরিমাণ, এটা হলো মানে পরিমাণটা, অ্যাভারেজটা পরিমাণ, এটা তোমাকে কোয়েশ্চেন বলে দিবে। তারপর তোমার কি করতে হবে, 13 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, এটা হলো তারপর সূত্র। তারপর আর মানে কি, আর মানে হলো রেট, মানে হার, ইন্টারেস্টটা। আর মানে কি রেট, মানে কত কত পার্সেন্ট, এটা তোমাকে বলবে। তোমাকে মেইনলি পরিমাণটাও বলবে, তোমাকে রেটটা বলবে, বা 13 দিয়ে 2 ভাগ করতে, এটা সবসময় ফিক্সড যে 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ। সো আমরা কি বুঝতাম, আমরা বুঝলাম প্রতি মাসের শুরুতে বললে, প্রথম তারিখে বললে উত্তোলনের সুদ নির্ণয়ের ওয়ে কি, এ মাল্টিপল পরিমাণ মাল্টিপল, এটা তোমাকে বলবে প্রশ্নে, 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ মাল্টিপল আর রেট। ওকে, এটা হলো প্রতি মাসের শুরুতে বললে বের করার ওয়ে। আর শেষে বললে কি হবে দেখো, যদি বলে না মাঝামাঝি, যদি বলে তোমাকে প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন করে, হ্যাঁ, মানে ধরো জানুয়ারি 15 তারিখ উত্তোলন করে, ফেব্রুয়ারি 15 তারিখ উত্তোলন করে, মাসে 15 তারিখ উত্তোলন করে, এমন যদি প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন বলে, তখন উত্তোলনের সুদ কেমনে তুমি নির্ণয় করবা? সুদ নির্ণয় করা তখন ওয়ে কি, তখন তোমার ওয়ে হলো এ মাল্টিপল 12 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ আর আর সিম্পল। ওকে, আর যদি বলে প্রতি মাসের শেষে বললে কি, সুদ নির্ণয়ের সূত্র হলো তোমার এ মাল্টিপল 11 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ শেষ। ঠিক আছে, একটা এক্সাম্পল আমরা দেখি। দেখো এক্সাম্পল দেখি আমরা, কি বলে, মোনা প্রতি মাসের শেষে 500 টাকা উত্তোলন করে, তাইলে উত্তোলনের সুদ কত? আমরা কি জানি, আমরা জানি শেষে বলছে না, শেষে প্রতি মাসের শেষে 500 টাকা উত্তোলন করলে উত্তোলনের সুদ কত? আমরা সুদ কেমনে বের করবো, শেষে বললে কত টাকা উত্তোলন করে, এ সুদ কেমনে, সূত্র কেমনে, সূত্র হলো এ মাল্টিপল কত, সরি, সূত্রটা কি, সূত্র হলো এ মাল্টিপল তোমার কত, 11/2 মাল্টিপল আর। ঠিক আছে, এই কত, এ মানে কত, 500 টাকা, যেটা প্রতি মাসে পরিমাণ 500 টাকা। ঠিক আছে, মাল্টিপল 11/2 কত, 2, আর রেট কত, রেট কত, তোমাকে কোয়েশনের রেট কিন্তু তোমাকে অবশ্য বলে দিবে 10%। হ্যাঁ, এটা কোয়েশনে অবশ্যই তোমাকে বলবে, তোমাকে রেট কোয়েশনে বলে দিবেই। ওকে, সো রেট 10% বললো এখানের মধ্যে, সো আমি 10% কাউন্ট করলাম। কত টাকা হয় তোমরা বলো, কত টাকা হয়? এখানে আসলো তোমার কত, 272 টাকা, 272 টাকা। ঠিক আছে, সো এটাই তোমার কি, এটাই তোমার আনসার, উত্তোলনের সুদ নির্ণয় ওয়ে। সো আমরা মোটামুটি প্রতি মাসের শুরুতে বললে কি হয়, প্রতি মাসের শেষে বললে কি হয়, হ্যাঁ, প্রতি মাসে মাঝামাঝি বললে কি হয়, বা প্রতি মাসে ওয়ার্ডটা না বলে জাস্ট এমনি বললো যে উত্তোলন এত টাকা, এটা সব 5% সুদ, তা 5% সুদ তো হবে, তাহলে সুদ পরিমাণটা কত, কেমনে বের করতে, ওটা আমরা শিখছি, তাই না? সো আই হোপ মোটামুটি আমরা উত্তোলনের সুদ শিখলাম, আমরা বেশ শর্টকাট নিয়ম শিখলাম। সো এতটুকু পর্যন্ত তোমার থিওরি শেষ। সো এতটুকু পর্যন্ত তুমি বুঝো, তোমার জন্য ম্যাথ করাটা সবচেয়ে ইজি হবে, মানে এত ইজি, এখন তুমি ম্যাথ ইজিলি করতে পারবা। আমরা একটা ম্যাথ দেখাবো, আমি আমি ড্যাম শিওর যে তোমরা আসলেই ভালো করতে পারবা। সো আমরা দেখি ম্যাথ, একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করে দেখি, আমরা বোর্ড কোশ্চেন আসলে দেখি, যে আমরা ম্যাথ টাইপ দেখলাম না, দেখো আমরা ম্যাথ টাইপ কিন্তু বুঝছি, একটা সলভ করার শর্টকাট ওয়ে শিখছি। হ্যাঁ, আমরা কিন্তু নোটের মধ্যে ওই স্ট্রাকচারের মধ্যে শর্টকাট ওয়ের কথা বলি নেই, বাট আমরা শিখছি কিন্তু। ঠিক আছে, এবার আমরা কী করি, আমরা তোমার একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করি, যেটা বোর্ডে আসছে। আই হোপ এই ক্লাসগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে, ভালো মতো কমপ্লিট করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। সো একটা বোর্ড আমরা দেখি, এটা তো বোর্ড কোয়েশ্চেন না, সো বোর্ড কোয়েশ্চেন ভাই, একটা ম্যাথ দেখা যায়। দেখো এইটা ঢাকা বোর্ড 2019-এর কোয়েশ্চেন, কি ঢাকা বোর্ড 2019-এর এটা কোয়েশ্চেন। তো
আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে আমরা দেখি যে বোর্ডে কেমন কোয়েশ্চেন আসে, তোমরা এর মাধ্যমে বোর্ডের কেমন কোয়েশ্চেন দেখতে পারবা। দেন আমরা যেগুলো ম্যাথ টাইপ বলছো আসে কিনা দেখি। আমরা 5টা ম্যাথ টাইপ বলছি না, দেখো কী বলছে যে এই নাম্বারটা তো কিছু না, এই নাম্বারটা হলো 5টা ম্যাথ টাইপের একটা খণ্ডিত পার্ট। হ্যাঁ, তো তুমি কখনো আগে নাম্বার করবে না অংশীদারি করার সময়। আমি কখনো করতাম না, কারণ আমরা প্রেফার করি এটা। কারণটাও তুমি যখন বি এবং সি করবা তখন তুমি ইজিলি এর আনসার পেয়ে যাবে, আসলে পেয়ে যাবে। সো তুমি যেটা এমনিতেই পাবা তা হুদায় এটা টাইম নষ্ট করার মিনিং আছে নাই তো। সো আমার ক্ষেত্রে আমি কখনো করতাম না। এখন তুমি বলতে ভাই আপনার নাম্বারটা বলেন, তাহলে হয়তো আমরা এনশিওর হবো যে না আমরা আপনারটা অ্যাপ্লাই করলে ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, আমার মতো হওয়ার কথা নাই, আমার মতো হওয়ার মিনিং নেই, বাট আমি যদি বলি আমি এই মেথড অ্যাপ্লাই করে, আমার মেথড অ্যাপ্লাই করে আমি প্রায় তোমার অ্যাকাউন্টিংয়ে আমার নাম্বার ছিল 94 নাকি 95 ছিল। আমার এসএসসি এবং ইএসসিতে প্রায় সেম নাম্বারে আসছে, 95 ছিল সম্ভবত, ঠিক মনে পড়তেছে না। সো 100-এ, সো মোটামুটি এটা বলতে পারি 95 ম্যাটার করে না, ম্যাটার করা হলো যে অ্যাটলিস্ট ভালো হয়েছে আমার। হ্যাঁ, ওকে। সো আই হোপ তোমার পাইতে হবে কথা নাই, বা এর থেকেও তুমি বেশি পেতে পারো, কোনো ম্যাটার না। বাট কথা হলো কি তুমি আলটিমেটলি বুঝতে পারবা যে না হাউ টু সলভ দিস ম্যাথ, বা আসলে আমি যেটা পড়াচ্ছি এটা প্রপার ওয়ে। হ্যাঁ, সো আরেকটা বিষয় খেয়াল করো যে আমি 5টা টাইপ বলছি, 5টা টাইপের মধ্যে একটা টাইপ দেখো লাভ লোকসান আবন্টন হিসাব আসছে কিন্তু, রাইট? তো আরেকটা কি মূলধন হিসাব, যেটা আমরা টাইপের মধ্যে বলছি, 5টা টাইপের মধ্যে বলছি। এই 5টা টাইপের মধ্যে কোয়েশ্চেন দুইটা আমরা কমন পেয়ে গেছি বোর্ডের মধ্যে, রাইট? সো যতগুলো কোয়েশ্চেন আসে এই এসএসসিতে তোমার পার্টনারশিপ বিশেষে, এই 5টা টাইপের বাইরে গিয়ে একটা কোয়েশ্চেন কখনো হয় নাই, হচ্ছে না, হবেও না। এটা আমি লিখে দিব জিনিসটা। সো ওকে, মানে আমি কনফিডেন্ট অফ দিস। সো লাইক আমরা শুরু করি। সো প্রশ্নটা শুরু করি আমরা, যে বলে কি বলে, সরি, তারা, ঝরা এবং হীরা, কি তারা, ঝরা, হীরা 3জন একটি অংশীদারি কারবারের 3জন অংশীদার, তারা কারবারের লাভ লোকসান। হ্যাঁ, বেশ ইম্পর্টেন্ট। তারা কত, মানে তারা মানে কি, এই তারা না, এটা কিন্তু এই না, ওকে, এটা হলো তারা 3জন, এই 3জন, এইটা হলো তারা 3জন, ওকে। তো তারা 3জন, মানে তারা 3জনই কারবারের লাভ লোকসান তারা কি করে 2:1 অনুপাতে বন্টন করে। মানে হইল কি কত 2:1, মানে হলো তারা পায়, মানে তাদের যা প্রফিট হয় তারা 3জনই 2:1 বন্টন করে, যেখানের মধ্যে 2 পাই হলো কত তারা, 2 পাইকে 2 পাই হলে ঝরা, হ্যাঁ ঝরা না, হ্যাঁ 1 পাই হলো তোমাকে হীরা, 1 ভাগ পাই হীরা। টোটাল কত ভাগ, 5 ভাগ। অর্থাৎ তারা প্রফিটকে কত ভাগে ভাগ করে, তারা প্রফিটকে 5 ভাগে ভাগ করে। এই 5 ভাগের মধ্যে 2 ভাগ পায় তারা, 2 ভাগ পর ঝরা, 1 ভাগ পরে হীরা, ঠিক আছে, ওকে। সো আই হোপ আমরা বুঝতে পারছি কত ভাগে ভাগ করে বলছি, 5 ভাগে। কেন 2, 2, 1, 2, 2, 4, 4কে 5, 5 ভাগে ভাগ করবে, যা প্রফিট আসবে ফাইনালি ওটাকে 5 দিয়ে ভাগ করবে, ভাগ করে 2 দিয়ে গুণ করলে তার টাকা পাচ্ছি আমরা 2 ভাগ, 2 দিয়ে গুণ করলে আবার ঝড়ার টাকা পাচ্ছি, 1 দিয়ে গুণ করলে আমরা হীরার টাকা পাচ্ছি, ওকে ফাইন। এটা হলো প্রফিট ওয়ে ডিস্ট্রিবিউট করা ওয়ে। তারপর হলো যে 1 জানুয়ারি 2018 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 60,000 টাকা, 50,000 টাকা, মানে 30,000 টাকা, ঠিক আছে। কী ছিল 60,000 টাকা, 50, 30, মানে 60,000 টাকা কার প্রথমে কে আছে, তারা আসছেন, তারপর ঝড়, তারপর হীরা, মানে 60,000 টাকাটা হলো কি তারার টাকা, 50,000 টাকাটা ঝড়ার টাকা, এবং 30,000 টাকাটা হীরার টাকা। মানে তারা 3জন এই টাকাগুলো ইনভেস্ট করছে বিজনেসের মধ্যে শুরুতে, কখন 2018 সালে, কবে 1 জানুয়ারি। তারা মূলধন ও উত্তোলনের উপরে 5% সুদ ধার্যের সিদ্ধান্ত নেয়, ওকে। কি বললো তারা বলতে এই তারা না, আসলে নামটা অতটা সিমিলার হয়ে গেল যে স্টুডেন্ট কনফিউজড হবে, হয়তো টিচার কোয়েশ্চেনটা কনফিউজ করার জন্যই করছে। সো বেশ ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ নামটা সেম হয়ে গেল, বেশ ইন্টারেস্টিং, ওকে। সো মানে হয় তারা 3জনই তাদের মূলধন এবং উত্তোলনের উপরে 5% সুদ ধরার সিদ্ধান্ত তারা নিল। মানে হলো বিষয়টার মিনিং হলো তারা 3জনই, তারা হীরা, ঝরা, তারা 3জনই মূলধনের উপরও কি, মূলধনের উপরও তোমার 5% নিবে, অর্থাৎ 5% সুদ ধার্য করবে, এবং উত্তোলনের উপরও 5% সুদ ধার্য করবে।
অর্থাৎ তারা কি, তারা হলো তোমার মূলধনের উপরেও 5% সুদ ধার্য করবে এবং উত্তোলনের উপরেও 5% সুদ ধার্য করবে, ঠিক আছে। তারপরে কি বলে, তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য, ওয়েট একটা বিষয় খেয়াল করো, হ্যাঁ নামটা এখানে, হ্যাঁ নাম নিয়ে বেশ কনফিউশন আছে। সো নামটা একটু কনফিউজ, তোমরা চাইলে নামটাকে আমি একটু তোমাদের বোঝাই। সো এটা নামটার ক্ষেত্রে একটু কি হয় যে বলে কনফিউজ হয়ে যায়। দেখো এখানে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য, তারা বলতে আবার এই তারা বলতে কিন্তু সবাই না, এই তারা বলতে স্পেসিফিক তারা, ঠিক আছে। সো আসলে যিনি কোয়েশ্চেন করছেন উনি কোয়েশ্চেনটা, আমি মনে করি এই কোয়েশ্চেন যিনি করছেন উনি এই কোয়েশ্চেনটা সাহায্য নেই। আর সিম্পলি বলি এটা অনেক কনফিউজিং একটা কোয়েশ্চেন। সো কোয়েশ্চেন যিনি করছেন আই হোপ তিনি নেক্সট টাইম কোয়েশ্চেন করার সময় একটু ভালো খেয়াল রাখবেন। হ্যাঁ এটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন কোয়েশ্চেন করতেছেন একটু বুঝে শুনে কোয়েশ্চেন করলে ভালো, কারণ এটা বেশ কনফিউজিং, কারণ এটা মিনিংয়ের একটু উলটপালট হচ্ছে, বাট এটা স্টুডেন্ট অনেক অনেক কী হয়, অনেক ডিস্টার্বিং করে বিষয়গুলো। সো দেখো তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 3,000 টাকা বেতন পাবে। কী হবে, মাসিক 3,000 টাকা বেতন তারা পাবে, ঠিক আছে। সো দেখো যে উক্ত বছরে তারা ঝরা ও হীরার হতে পারে, এটা কিন্তু হতে পারে যারা তোমার টাইপিং করছে টাইপারদের ভুল হতে পারে, আমি ঠিক খেয়াল করিনি যে 19 সালে ঢাকা বোর্ডে কোন কোয়েশ্চেনটা আসছে। সো এটা দেখলাম এখন, বাট হয়তো টাইপিংয়ে মিস্টেক হতে পারে। সো যেই ভুল করুক একটু কনফিউজ থাকবেন, ওকে ফাইন। কি বলে এখানে, তোমার তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 3,000 টাকা বেতন পাবে, ঠিক আছে। মানে হলে যে তারা যিনি আছেন উনি আবার বিজনেসের পার্টনার, ঠিক আছে, বাট বিজনেস আবার কী হবে, উনি এমপ্লয়ার হয়ে গেছে। সো উনি উনি প্রতি মাসে যে দায়িত্ব করতেছে, মানে যেমন কাজ করতেছে এর জন্য তুমি কী করতেছে, এর জন্য প্রতি মাসে তিনি 3,000 টাকা করে কি বেতন পাবে। হ্যাঁ মাসিক পাচ্ছে, কখন পাচ্ছে, মাসিক। তাহলে এক মাসে 3,000 টাকা পেলে 12 মাসে কত হয়, কত হয় তোমার 12 মাসে কত হয় তোমার, এক মাসে 3 পেলে, এক মাসে 3 পেলে তোমার 12 মাসে 34,000 টাকা পায়। কি পায়, এক মাসে 3,000 টাকা করে পেলে তারা 12 মাসে 34,000 টাকা বেতন তারা পাচ্ছে, তিনজন না, এই তারা নামেন যে যিনি আছেন উনি পাচ্ছে, ঠিক আছে। উক্ত বছরে তারা ঝরা ও হীরার উত্তোলনের পরিমাণ ছিল 9,000, 6,000 ও 3,000 টাকা। মানে হলো এই বছরে তারা ঝরা ও হীরা তারা তিনজন উত্তোলন করে কত টাকা, 9,000 টাকা উত্তোলন করে, 6,000 টাকা উত্তোলন করে, 3,000 টাকা উত্তোলন করে, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা ভাই দেবে অনেকক্ষণ ক্লাস করতেছো, হয়তো বোরিং লাগতেছে বা হয়তো তোমাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে, তোমরা করবে কি, যে রেকর্ডিং ক্লাস করার সময় তোমরা 20 মিনিট ব্রেক পড়বা, 5 মিনিটস ব্রেক, 20 মিনিট পড়বা, 5 মিনিটস ব্রেক। সো একটু থেমে থেমে ব্রেক নিয়ে নিয়ে ক্লাসটা করো, এটা অনেক মনোযোগ বৃদ্ধি হেল্প করে আর ভালো একটা ক্লাস তোমরা এনজয় করতে হেল্প করে। কারণ নর্মালি আমরা মানুষ, আমরা কখনো লাগাতার 2-3 ঘন্টা কখনো কি মনোযোগ এক নাগাড়ে ধরে রাখতে পারি না। সো এটা অনেক হেল্প করবে যদি তোমরা একটু মনোযোগ ধরে রেখে ক্লাসটা করো, ঠিক আছে। সো আমরা দেখি যে উপযুক্ত সময়গুলোতে সমন্বয় সাধনের পূর্বে 31 ডিসেম্বর 2018 তারিখে কারবারের মুনাফা কত তোমার 65,050, এটা হলো তোমার নিট মুনাফা, ঠিক আছে। সো আমাদের কোয়েশ্চেন আমরা দেখি, কোয়েশ্চেন কী বলে যে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। সো প্রথম কাজ কি, তুমি একটা আবন্টন হিসাব করো। আবন্টন হিসাব কেমন করবা, প্রথমে এটা লিখবা, এই পার্টটা লিখো, এটা লিখো, এটা লেখার পরে একটা ঘর করো, ডেবিট পার্ট লেখো, তুমি ক্রেডিট লিখো, তারপর তুমি বিবরণ টাকা লিখো, বিবরণ লিখো, টাকা লিখো, একটা ঘর তুমি করো, একটা ঘর করো এখানের মধ্যে, হ্যাঁ একটা ঘর করো। সো ঘরটা করে একটু তোমরা জানো বা তোমরা দেখো একটু যে ঘরটা করলা, ওকে ফাইন, ঘরটা করে একটু দেখো, তোমরা হাতে করো, এই ম্যাথটা তোমরা বোর্ডে দেখো না, তোমরা যদি পারো কাইন্ডলি একটু হাতে কলমে চেষ্টা করো, তাহলে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো প্রথমে আমরা দেখি, আচ্ছা একটা খেয়াল, ডেবিট মানে কি, তো এটা তো লাভ লোকসান আবন্টন হিসাব, তাই না। লাভ লোকসান আবন্টন হিসাব কার হিসাব, এটা বিজনেস হিসাব, কার হিসাব, বিজনেসের হিসাব, মানে বিজনেস
বিজনেস কত টাকা লাভ করলো, কত টাকা প্রফিট করলো, কত টাকা লস করলো, এটা আমরা এই হিসাব মাধ্যমে বুঝতে পারবো। এখানে ডেবিট না, এটা হলো ডেবিট পার্ট। কি পার্ট? এটা হলো তোমার ডেবিট পার্ট। একটু খেয়াল করো, আমি একটু লিখি তোমাদেরকে, এটা কি পার্ট? এই যে কারণ তোমরা দেখতে পারতেছো এই পার্টটা, হ্যাঁ এই পার্টটা, এই টাকার পার্টটাকে আমরা কি ডেবিট পার্ট বলি, কি বলি? ডেবিট বলতেছি, হ্যাঁ। আর এই পার্টটাকে আমরা কি বলতেছি? আমরা ক্রেডিট বলতেছি। আচ্ছা, ডেবিট পার্ট মানে কি? ডেবিট পার্ট যতগুলো তোমার এক্সপেন্স আছে, যতগুলো তোমার এক্সপেন্স আছে এগুলো সবগুলা ডেবিট পার্ট আসবে। আর যতগুলো তোমার ইনকাম আসে, হ্যাঁ মানে তোমার মানে কি বিজনেসের ইনকাম, নট পার্টনার, তারা ইন্ডিভিজুয়াল না, হিরা ইন্ডিভিজুয়াল না, বা ঝরার ইন্ডিভিজুয়াল না, তারা তিনজন মিলে যে বিজনেসটা করতেছে ওই বিজনেসের যা ইনকাম হবে তা ক্রেডিট পার্ট আসবে, আর যা এক্সপেন্স হবে তা ডেবিট পার্ট আসবে। এবার একটা বিষয় তোমাদেরকে খেয়াল করে বলে দিই। দেখো, আমাদের হিসাব কয় প্রকার তুমি জানো? হিসাব কয় প্রকার? হিসাব হলো তোমাদের 5 প্রকার না? সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। আমরা কি জানি? আমরা জানি হিসাব কয় প্রকার? হিসাব হলো তোমার টোটাল 5 প্রকার। কি কি? সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। ওকে, কি বললাম? সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। কয়টা? 5টা না? এই ম্যাথে আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব করি, আমরা শুধুমাত্র রেভিনিউ বা ইনকাম দেখব, আমরা এক্সপেন্স দেখব। কি দেখব আমরা? আমরা শুধুমাত্র আমার এক্সপেন্স যেগুলো হবে, একমাত্র এক্সপেন্সগুলো দেখব। এক্সপেন্স, যত এক্সপেন্স আছে, যত ব্যয় আছে ব্যয়গুলো দেখব। আর যত রেভিনিউ বা যত ইনকাম আছে, কি যতগুলো ইনকাম আছে, আমার আয় দেখব এবং আমরা ব্যয় দেখব। এই দুইটা জিনিস ছাড়া যত সম্পদ, দায়, লাইবিলিটি, হ্যাঁ ওই আমার ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব একটা দেখার আমার কোনো প্রয়োজন নেই। আমরা এই ম্যাথ করার সময় শুধুমাত্র আমাদের খরচ এবং আয়, এই দুটো বিষয় আমরা খেয়াল করব। ওকে, সো আই হোপ তুমি বুঝতে পারছো যে আমরা ম্যাথ করার সময় কী কী পয়েন্ট দেখতেছি। ওকে, আর আমরা ডেবিট মানে কি বুঝছি? ডেবিট মানে হলো যেগুলো তোমার এক্সপেন্স ওগুলো ডেবিট পাশে যাবে, আর যেগুলো তোমার ইনকাম ওগুলো তোমার কি হবে? ক্রেডিট পাশে যাবে। ঠিক আছে? সো এরপর আমরা দেখি তোমার একটা, আমরা ম্যাথ দেখি, ম্যাথটা সলভ করে ট্রাই করি এবার। ম্যাথে কী বলো দেখো, ম্যাথে প্রথমে আমরা দেখি, ম্যাথে বললো যে, আচ্ছা আমরা একটু প্রথম একটু এটা একটু মুছে দেই যাতে বুঝতে ইজি হয়। একটু ম্যাথটা তোমরা দেখো, হ্যাঁ, আর যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্য তোমরা জানাবা। সো লেটস ব্যাক টু দ্য টপিক অ্যান্ড দ্য ম্যাথ। সো দেখো, আমরা কি পেলাম? তারা ঝরা আবার পরি কোয়েশ্চেনটা আমরা তাদের প্রফিট ডিস্ট্রিবিউশন 2:1 পেলাম আমরা, ফাইন। তার বললো কি তাদের মূলধন ছিল 8,500 টাকা। আচ্ছা আমাকে বলো, আমরা লাভ লোকসান করার সময় কী দেখ বলছি? শুধুমাত্র এক্সপেন্সগুলা আর ইনকামগুলা, আমরা কোনো এ এল ওই দেখবো না। সো এখানে যে বলছে তাদের মূলধন ছিল 60, 50, 30, এই মূলধনকে আমার দেখার প্রয়োজন আছে? আমার দেখার প্রয়োজন নাই, কারণ এই মূলধনটা আমার এক্সপেন্সও না, এটা আমার রেভিনিউ না। আমি শুধুমাত্র আমার এক্সপেন্স এবং রেভিনিউ এগুলাই দেখব। সো আমার কখনো কি দেখার দরকার নেই, আমার মূলধন দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, সো আমরা এটা দেখবো না, এই শেয়ারটাকে আমার ওই করার সময় প্রয়োজন না, এই লাভ লোকসান করার সময় প্রয়োজন নেই। তারপর বললো তারা মূলধন ও উত্তোলনের উপরে, তারা কি তারা মূলধন ও উত্তোলনের উপরে 5% সুদ ধার্যের সিদ্ধান্ত নেয়। মানে দেখো, তারা মূলধন মানে কি, এই তারা তিনজন মূলধন আর উত্তোলনের উপরে 5% কি 5% সুদ ধার্যের সিদ্ধান্ত তারা নিয়েছে। ওকে, সো মানে হইলো এই যে মূলধনের সুদ, কি বললাম? মূলধনের সুদ, কি মূলধনের সুদ, তার মানে কি মূলধনের সুদ মানে কি? মূলধনের সুদ যোগ করছে মানে কি? মূলধনের সুদ। উত্তোলনের উপর সুদ যোগ করছে মানে কি? উত্তোলনের সুদ। সো এই যে মূলধনের যে সুদটা আছে, এটা কি? এটা হলো তোমার মূলধনের যে সুদটা আছে, এই সুদ তোমার জন্য কি? এই সুদ বিজনেসের জন্য কি বা পাঠানোর জন্য? দেখি আমরা একটু, দেখো দেখো যেটা মূলধনের সুদ আছে, মানে মূলধনটা আনলো কি? পার্টনার আনা,
সো মূলধন যখন সে আনছে, সে যদি মূলধন না আনতো, অন্য জায়গায় ইনভেস্ট করতো, তাহলে ওর ইনকাম হতো না। সো মূলধনের উপরে যে সুদটা হচ্ছে, যে সুদটা দেওয়া হচ্ছে, এটা দিচ্ছে কে? এটা হচ্ছে বিজনেস। সো মূলধনের সুদটা বিজনেসের জন্য কি এক্সপেন্স, বাট পার্টনারদের জন্য ইনকাম। তো তারা ঝরা ধরো মূলধনের উপর সুদ পেলো, মানে কি ঝরাকে সুদটা দিল কে? বিজনেস। তো সুদটা বিজনেসের জন্য এক্সপেন্স, বাট সুদটা পেলো কে? ঝরা পেলো বা তারা পেলো বা হীরা পেলো, ওটা ওদের জন্য ইনকাম। কেন? একটা সুদ পেলো, ইনকাম হলো, রাইট? টাকা পেয়েছে না এমনি এমনি, কেন পেয়েছে? মূলধনের কারণে তো টাকা পেয়েছে। সো মূলধনের সুদ বিজনেস প্রতিষ্ঠানের জন্য এক্সপেন্স, বাট তারা ঝরা হীরা তাদের ব্যক্তিগতভাবে তাদের জন্য ইনকাম। ওকে, ঠিক না? উত্তোলন করছে কে? তারা। সো তারা হীরা ঝরা যারা উত্তোলন করছে, উত্তোলনে যেটা সুদ আছে ওটা কাইন্ড অফ, উত্তোলনটা এখানে কাইন্ড অফ মানে কি, ঋণ নিলে সুদ পায় না বিজনেস, সো ঋণ দিলে। সো উত্তোলনের যে সুদ আছে, এই সুদটা কিন্তু তোমার কি বিজনেসের জন্য এক্সপেন্স, সো ইনকাম। উত্তোলনের সুদটা কাইন্ড অফ, কাইন্ড অফ বিজনেসের জন্য তোমার কি ইনকাম, আর উত্তোলন যারা করছে পার্টনাররা, ওদের জন্য এটা এক্সপেন্স। ওকে, সো আমরা বুঝলাম এই মূলধনের সুদটা তোমার বিজনেসের জন্য ইনকাম, পার্টনার জন্য এক্সপেন্স, সরি বিজনেসের জন্য এক্সপেন্স, এটা আলাদা হয়ে গেছে। সো মূলধনের যে সুদ আছে, মূলধনের সুদটা তোমার কি, মূলধনের সুদটা হলো বিজনেসের জন্য কি ইনকাম, এই এক্সপেন্স, আর পার্টনারদের জন্য ইনকাম। আর যেটা উত্তোলনের সুদ আছে, এটা তোমার কি, উত্তোলনের সুদটা বিজনেসের জন্য ইনকাম, বাট পার্টনারের জন্য এক্সপেন্স, পার্টনারদের জন্য কি এক্সপেন্স। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো যেটা তোমার কত টাকা, মূলধনের কত টাকা দেখো একটু, 5% না, 60, মূলধন কত, 60, 50, 30, তো 60,000 টাকার 5% কত টাকা হয়? কত কত হয় তোমার, বলো? 3,000 টাকা। দেখো কেমনে, 60, 10% টাকা, 3,000 টাকা, 5%। সো মূলধনের সুদ হলো কত টাকা, 3,000 টাকা। আর উত্তোলনের সুদ কত টাকা? আমরা কি জানি? আমরা জানি উত্তোলনের কত টাকা। দেখো উত্তোলন হলো তারা কত টাকা উত্তোলন করে, ধরো আমি ধরলাম এটা কত, এটা হলো হীরা, হীরার মূলধনের সুদ কত টাকা, 3,000 টাকা। ওকে, তারপরে ওর কত টাকা, এটা বের আসবে। ওর কত টাকা, তুমি যখন 30,000-কে 5% কাউন্ট করবা, টাকা চলে আসবে। বাট মূলধনটা পাল্লা, উত্তোলনের একটা ট্রিক আছে, ট্রিকটা কি দেখো, উত্তোলনের ক্ষেত্রে সুদ, উত্তোলনের এমন করতে হয় 1,000 টাকা না, সো 9,000 টাকাকে তোমাকে করতে হবে। উত্তোলনের ক্ষেত্রে 9,000 টাকাকে তোমার 5% কাউন্ট করার পরে যেটা আসবে, ওটাকে তোমার 6 দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, তারপর যা আসবে তাই অ্যাকচুয়াল আনসার। ওকে, সো আমরা কি জানি, আমরা কি দেখলাম, মূলধনের সুদটা বিজনেস এক্সপেন্স, আর বিজনেসের জন্য যদি এক্সপেন্স হয়, সেটা কি ডেবিট দিকে আসবে, ক্রেডিট দিকে আসবে? ডেবিট দিকে আসবে, তাই না? সো আমরা লিখবো কি, আমরা লাভ লস করার সময় লিখবো কি, অংশীদারদের মূলধন হিসাব, এটা লিখবো কি মূলধনের সুদ কি, তার একটা কত, 3,000 টাকা, যটা লিখবো হিয়ারটা লিখবো, লিখার পরে টাকাটা এদিকে আনবো। হ্যাঁ, ওকে। আর উত্তোলনের সুদটা কি তোমার এক্সপেন্স না, এই বিজনেসের জন্য ইনকাম না, পার্টনার এক্সপেন্স। সো আমরা ঠিক লিখবো অংশের মূলধন হিসাব। অ্যান্ড তুমি ভাই আমি মূলধন হিসাব লিখলাম কেন, কারণটা হলে উত্তোলনের সুদগুলো, মূলধনের সুদগুলো এগুলো মূলধন হিসাবে ট্রান্সফার হবে। সো মূলধন হিসাব থেকে আসতেছে। সো উত্তোলনের সুদ লিখে ক্রেডিট পাশে যেটা ইনকাম বিজনেসের জন্য, সো তার একটা ঝরাটটা হীরারটা লিখবো আমরা, লিখে যা আসে তা আসলো। ওকে, সো এটা হলো এভাবে আমরা ম্যাটটা করতে পারি। মানে কি, আমরা দেখলাম যে একটা এন্ট্রি কিছু ডেবিট দিকে আসছে, কে ক্রেডিট দিকে আসতেছে। তো তারপর তুমি দেখো, তারপর আমরা কি দেখলাম, তোমার তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য 3,000 টাকা বেতন পায়। হ্যাঁ, মাসিক। আমরা কি বেগোসলাম এটা মাসিক 3 হলে তো হয় 12 মাসে। আমরা যদি মাসিক 3,000 টাকা করে বেতন পাই, তারা মানে এই যে তারা যিনি আছেন, উনি যদি মাসিক 3,000 টাকার বেতন পায়, তোমার তাহলে 12 মাসে কত টাকা উনি পায়? হ্যাঁ, 12 মাসে তিনি কত টাকা পায়? 36,000 টাকা। এই যে বেতনটা পায়, এটা বিজনেসের জন্য এক্সপেন্স থাকে, ইনকাম এক্সপেন্স, কারণ বিজনেস বেতনটা দিচ্ছে, রাইট? আর যেগুলো এক্সপেন্স, ডেবিট দিকে ক্রেডিট হবে, ডেবিট দিকে হবে। সো আমরা যদি বিজনেসে কাজ করতেছি, লাভ লোকসান কার হিসাব, বিজনেস অ্যাকাউন্ট, মানে লাভ লোকসানটা আমরা বিজনেসের জন্য করতেছি, তাই না? সো লাভ লোকসান কার জন্য করতেছি, আমরা বিজনেসের জন্য করতেছি। সো বিজনেসের জন্য কি, বেতনটাকে এক্সপেন্স সেজন্যটা ডেবিট দিকে আসছে, রাইট? এবং এটা কত টাকা হবে? 36,000 টাকা। শেষ। ওকে, তারপর দেখো তুমি উক্ত বছর আমরা তো বুঝলাম উত্তোলন। আচ্ছা, উত্তোলন কি আসবে? উত্তোলন তো এক্সপেন্স না রেভিনিউ না, আমরা শুধু এক্সপেন্স রেভিনিউ লিখতেছি। উত্তোলন আসবে না, বাট উত্তোলনের সুদ আসবে। ওকে, তারপর তোমার কি
আর তো কিছু নেই, শেষ। মুনাফা না? আচ্ছা, মুনাফা 65,000 টাকা। মুনাফাটা কি ইনকাম না? সবসময় মাথায় রাখবা মুনাফা সবার আগে লিখবা। এটা কি লিখবা? বিশটা বিবরণী লিখে নিট ল্যাব লিখে মুনাফা যা ছিল তা লিখে দিবা। সবসময় মুনাফা সবার আগে লিখবা, কে দিকে লিখবা। ওকে, লিখলা। এবার দেখো কত হয়, যোগ করলে কত হয়? 65,500। যোগ করলে কত হয়? 65,500 না? আর এটা যোগ করলে কত হয় তোমার? 34 40 তোমার কত? কত হয়? 43,000 টাকা। তাহলে 65,500 থেকে 43,000 টাকা বিক করলে কত হয়? 22,500 টাকা। রাইট? মানে আমরা প্রফিট মানে কি জানি? আমরা প্রফিট মানে হলো, প্রফিট মানে কি? প্রফিট মানে হলো তোমার ইনকাম থেকে যখন আমরা ইনকাম থেকে এক্সপেন্সগুলো যখন আমরা কী করবো? এক্সপেন্সগুলো বিক করবো, তখন যা থাকে তাই আমার প্রফিট। তবে ইনকাম কত? 65,500। এক্সপেন্স কত? 43। হ্যাঁ, তাহলে আমার কত? আমার প্রফিট কত টাকা? 22,000। এটা আমার প্রফিট। মানে এই 22,500 টাকাটা কি আমার প্রফিট। এটাই এবার তারা, ঝরা, হীরা, তাদের তিনজনের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দিব। ওকে, সো তাহলে একটা বিষয় খেয়াল করো তোমরা, এইখানে কোনটা বড়? সবসময় খেয়াল করবা কোন অ্যামাউন্টটা বড়। 65,500 না? কোন পার্টটা, মানে কোন দিকটা বড়? ডেবিট দিক না ক্রেডিট দিকটা? ডেবিট ক্রেডিট পাঁচটা বড়। সো যেটা আমরা বড় সেটা যোগ করে আমরা লিখলাম, যেটা বড় সেটা দুপাশে লিখতে হবে, এখানে লিখে দিলাম। বাট এদিকে কত টাকা কম? এদিকে 22,500 টাকা কম। সো আমরা লিখলাম, ঠিক আছে। এবার 22,500 টাকাকে আমরা তিনজনকে দেওয়া লাগবে। কাকে? তারাকে, ঝরাকে, হীরাকে। হ্যাঁ, আমরা এবার কী করবো? আমরা 5 জন না? 5 ছিল না? কত ছিল তোমার? 5 না? তোমার কত? 2:1 না? কত ছিল তোমার? 2:1। ঠিক আছে, 2:1। সো এবার আমরা কী করবো দেখো, এবার আমরা তোমার আমি এটা খেয়াল করো তোমরা, এবার আমরা কত আসছে প্রফিটের টাকা? 22,500। আমরা যখন 22,500কে কত, এটা 5 না 1, 2 2 1 5, 5 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করবো, আমরা কিন্তু যেটা পাবো, যে টাকাটা পাবো, এটা কার টাকা? এটা তারার টাকা। ঠিক আছে, ঠিক তেমনি আমরা যখন আবার 22,500কে আমরা যখন আবার তোমার 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতেছি, আমরা কি যেটা পাচ্ছি সেটা কার টাকা? ঝরার টাকা। আর আমরা যখন 22,500কে আমরা 5 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ যা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা কার টাকা? হীরার টাকা। কার টাকা? হীরার টাকা। ওকে, সো এইভাবে তুমি মেইনলি প্রফিট টাকা বের করতে পারো। 22,000 টাকা ডিস্ট্রিবিউট হয়ে গেল না? হয়ে গেল। দেখো 22,000 টাকা, এই 9,000 টাকা বাই 9,000 টাকা 4,500 টাকা বাই 3 যোগ করলে কত হয়? 22,500 টাকা হয়। সো লিখলাম। সো এখানে ম্যাথ শেষ। সো এভাবেই একটা লাভ লোকসান আমরা করতে পারি। সো আমাকে বলো, এই ম্যাথটা কঠিন কিছু কিন্তু মুঠেও না, অনেক ইজি ম্যাথ। তোমার মেইনলি একটা ম্যাথ দেখো, আমি সবসময় বিলিভ করি ম্যাথ মানে 10টা 20টা 30টা হতে পারে তোমার। আমি সবসময় এটা ট্রাই করতাম যে আমি ম্যাথের টাইপ বুঝতাম যে ম্যাথটা কেমনে সলভ করতে হতে পারে। যে এখানে তুমি যেটা বিষয় বুঝে গেছো যে এক্সপেন্স থাকলে ডেবিট দিকে হবে, ইনকাম থাকলে ক্রেডিট দিকে হবে, শেষ। ইজি না? কঠিন কিছু একদমই না। সো আমরা মোটামুটি লাভ লোকসান আবন্টন হিসাবটা আমাদের সলভ করা হয়ে গেছে। ওকে, সো এবার আমরা একটা মূলধন হিসাব দেখি। সে এটাকে মূলধন হিসাব নিয়ে যাই এবার। তো দেখো, মূলধন হিসাব করতে আসছি আমরা কি তোমার যেগুলা মূলধন হিসাবে কী ছিল, ওদের মূলধন হিসাবে কী ছিল খেয়াল করছো? যে ওদের মূলধন কত ছিল? 60 50 40 30 না? সো তোমার মূলধন হিসাবে যে করতে হবে এটা হলো তোমার একটা কাজ করো যে কি, ডেবিট পার্ট লেখো, প্রথমে লিখো মূলধন হিসাবে লিখলা, ফাইন, তার ডেবিট পার্ট লিখবা, ক্রেডিট পার্ট লিখবা, ঘোর করো, করে কি থাকবে? তারিখ, বিবরণ, টাকা। তিনজন করবে, তোমাকে কি তিনজনের মূলধন করতে বলছে না? তুমি টাকা পয়সা লেখো, 3টা কর, তারা, ঝরা, হীরা, আবার তারিখ, আবার বিবরণ, টাকা, তারা, ঝরা, হীরা লেখো, লিখে ফেলো। হ্যাঁ, ঘরগুলো করো একটু, করলা। তারপর দেখো ওদের এবার এই যে মূলধন হিসাবটা আছে, এটা কার হিসাব? এটা হলো পার্টনারদের, তারা, ঝরা, হীরার ব্যক্তিগত মূলধন হিসাব। ওকে, বুঝছো? এখানে যাই হবে, এখানে ফাইনালি যে টাকাটা পাচ্ছ এটা তারার টাকা, এটা হীরার টাকা, এটা জোড়ার টাকা, মানে বুঝছো? মানে এটা হলো তাদের ইন্ডিভিজুয়াল টাকার হিসাব, বিজনেসের না কিন্তু। ওকে, সো এখানে আমার কাজটা কি? আমার কাজটা হলো তোমার এবার আমার কাজটা হলো তোমার এখানে কি হবে? এখানে এবার তোমার আমি করব কি যে
প্রথমত তারা যেটা কি বিনিয়োগ করলো, হ্যাঁ বিনিয়োগ করলো, ইনভেস্টমেন্ট আনলো, এটা তোমার কি আসে না? এখানের মধ্যে ডেবিট পার্ট মানে কি, এখানে ডেবিট পার্ট মানে হলো এখানে তোমার ডেবিট পার্টে কি আসবে, ডেবিট পার্ট আসবে তোমার যতগুলো এক্সপেন্স আছে, হ্যাঁ পার্টনারদের এক্সপেন্স, ঠিক আছে, যতগুলো পার্টনারদের এক্সপেন্স আছে এবং যেগুলো চলে যায়, যেগুলো করলে টাকা চলে যায় সবগুলো আসবে। আর ক্রেডিট পার্ট মানে কি, ক্রেডিট পার্ট মানে হলো তোমার যতগুলো ইনকাম আছে, রেভিনিউ হবে, হ্যাঁ ইনভেস্টমেন্ট আসবে, মানে কি ওই ইনভেস্টমেন্ট হবে। আর টাকা আসলে, টাকা আসলে ওগুলো তোমার কী হবে, আসলে ওগুলো তোমার আসলে ওগুলো তোমার কী হবে, ওগুলো এখানে আসবে, ঠিক আছে। সো আমরা দেখি, আমরা এবার একটু বুঝতে আশা করি। সো আমরা দেখি আমার যখন মূলধনটা 50, 60, 50, 30 মূলধনের টাকাটা ওটাকে আসছে না, সো আমরা ব্যালেন্স পিডি লিখবো কত 60, 50, 30 লিখলাম, ফাইন। তারপর দেখো তুমি করবা কি, লাভ লোকসান আবন্টনের সামনে একটা কাউন্ট করো, এখানে লিখবা, এখানেও লিখবা, ঠিক আছে। এবার আগের ম্যাথে তুমি বিতে যেগুলা কি দেখো, যেগুলা একটা বিষয় খেয়াল করো, লাভ লোকসান হিসাবে যেগুলা ডেবিট অংশীদার মূলধন হিসাবে সেগুলো ক্রেডিট, আর লাভ লোকসান হিসাবে যেগুলো ক্রেডিট অংশীদার মূলধন হিসাবে সেগুলো ডেবিট, রাইট না, বিপরীত না সম্পর্কটা। সো এখানে যেগুলো আছে, কারণ ডেবিট পাশে যেগুলো আছে এটা হাগুলা তুমি কী করো এটাগুলো আবার, এগুলো ডেবিট না, এটা ক্রেডিট পাশে লেখো এখানে, দেখছো তার টাকা তারা লিখলাম, ঝড়টা ঝড়ে লিখলাম, খিরাটা খিরাই লিখলাম, বেতনের টাকাটা বেতনে লিখলাম, মুনাফা অংশটা লিখলাম, হ্যাঁ শেষ। আর ওখানে ডেবিট পাশে যা ছিল উত্তোলনের সুদ আছে না, দেখে ফেললাম, হ্যাঁ বাট এই তো উত্তোলনের সুদ লিখলাম আমরা, ঠিক আছে। তারপর একটা বিষয় খেয়াল করো, ম্যাথে উত্তোলন হিসাব ছিল না, বাট এই অধ্যায়ে আমি যখন মূলধন হিসাব করি তখন উত্তোলনটা আমাদের দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে এক্সট্রা করে, মূলধন দেখতে হবে, আমাদের উত্তোলন দেখতে হবে মূলধন হিসাব করার সময়। সো উত্তোলন তোমার কি চলে যায় না, উত্তোলন করলে কি হয়, তার টাকা চলে গেছে, তারা ধর 5 টাকা পেতো, ওখান থেকে 3 টাকা উত্তোলন করছে, ও পাই কত এখন, তার 2 টাকা পাই, সো মানে কি উত্তোলন করার কারণে ওর টাকাটা কমে গেছে, রাইট। সো এটা ডেবিট দিকে আসবে, উত্তোলন টাকাটা লিখলাম আমরা 3 জনের টাকা উত্তোলন লিখলাম। সো ফাইনালি এখানে যে টাকাটা আসবে, যেটা বড় সংখ্যা তুমি লিখে ফেলবা সবখানে, হ্যাঁ এখানে যেগুলো বড় সংখ্যা লিখে ফেলবা, তা বড় থেকে যেটা কম, এদিকে এটা এতটা কম, এটা যেটা কম লিখলা, এটা সিডি দিয়ে লিখে দিবা, শেষ ম্যাথটা এখানে, তাহলে এই সিডি এখানে বিডি হয়ে গেল, ওকে। সো এটাই মেনলি তোমার কি, এভাবেই তুমি লাভ লোকসান করতে পারো, এভাবেই তুমি মূলধন হিসাব করতে পারো, ঠিক আছে। আমরা দুটো টাইপ ইজিলি শেষ করলাম। সো ঠিক তেমনি চলতি হিসাবটাও কিন্তু সেম, চলতি হিসাবটা আমরা দেখি এবার, একটা চলতি হিসাব আমরা দেখি, এটা আমরা করি। দেখো সৌরভ রিফাত তাদের একটা দিল, যে আমরা একটু দেখি, আমরা তো এভাবেই এটা মেইনলি এখানে কি, এটা যেটা আমরা লাভ লোকসানটা দেখি। দেখো লাভ লোকসানের মধ্যে কি আছে, লাভ লোকসানের মধ্যে যেটা ছিল নর্মালি সুদ, মূলধনের সুদ করলাম আমরা, হ্যাঁ বেতন করলাম। দেখো চলতি হিসাব যদি বলে তোমাকে, জাস্ট ডিফারেন্সটা কি, আগে তুমি মূলধন হিসাব লিখতে, এখন তুমি চলতি হিসাব লিখবা, আর কিছুই না। সো চলতি হিসাব আমরা করি, আমরা কিছু ডেবিট পাইলাম, কিছু ক্রেডিট পাইলাম, তাই না। সো চলতি হিসাব করলে কি হয়, দেখো চলতি হিসাব করলে ডিফারেন্সটা হলো, মূলধন হিসাব চলতি ডিফারেন্সটা হলো, যখন আমরা মূলধন হিসাব করছিলাম, আমরা কিন্তু কী করছি, আমরা কিন্তু যখন মূলধন হিসাব করছি, আমরা মূলধনের টাকাটা আনছি, কে কত টাকা ইনভেস্ট করছে আনছি, বা চলতি হিসাব করলে না, মানে দেখো মূলধন হিসাব চলতি হিসাব সেমই, ডিফারেন্সটা হলো মেইনলি তোমার মূলধন হিসাব করলে আমরা মূলধনের টাকা আনি। দেখো আমরা যখন করছিলাম মূলধন হিসাব করলে, তো এখানে কি আছে, এখানে দেখো জানুয়ারি থেকে কী হচ্ছে, তারা 60, 40 করে বিশেষ শুরু করছে, এটা হলো আমাদের মূলধন। চলতি হিসাব করার সময় এটা হলো তাদের কি মূলধন না, হ্যাঁ চলতি হিসাব করার সময় এই মূলধনের টাকা আমরা দেখবো না, চলতি হিসাব করার সময় চলতি হিসাবে যে টাকাটা আছে, যেটা দিবে কোয়েশ্চেন, ওটা আমরা দেখবো না, দিলে দেখবো না, দিলে ওটা দেখবো। কি চলতি হিসাবে টাকা দেখো, এখানে আসে দেখো তোমরা, দিবে এখানে, না দিলে দেখবো না, সেটাকে আমি দেখি একটু কাইন্ডলি, হ্যাঁ দেখো এখানে চলতি হিসাবে কোনো টাকা দেয় নেই। সো আমরা ম্যাথ করার সময় তোমার এখানে যেহেতু চলতি হিসাবে টাকা দেয় নেই, এখানে দিবে, যেমন মূলধন দেও না, যে 60,000 টাকা 70,000 টাকা মূলধন দিও না, ঠিক তেমনি এখানে বলে দিবে চলতি হিসাব, সৌরভ এত টাকা, কি সৌরভ রিফাতের টাকা চলতি হিসাব, আমরা লেখার সময় এখানে লিখতাম, এখানে লিখতাম চলতি হিসাবের টাকা, মানে কথাটা হলো দেখো চলতি হিসাব এবং মূলধন হিসাব দুটো সেমভাবেই করে, কোনো ডিফারেন্স নেই। মেইন গেমটা হয় কখন জানো, মেইন গেমটা হলো যে মেইনলি চলতি হিসাবে দুটো বিষয় এক্সেপশন, মানে দুটো এক্সেপশন লিখে একটু দ্বারা দেখো তোমার চলতি হিসাব এবং মূলধনের ডিফারেন্সটা হলো কি, তাদের মধ্যে ডিফারেন্সটা হলো মূলধন হিসাবে, দেখো এটা হলো কি
এটা হলো মূলধন হিসাব, এটা কি মূলধন হিসাব। এটা বুঝলে তোমার চলতি হিসাব শেষ। কিন্তু একটু খেয়াল করো, আমি দেখাচ্ছি যে চলতি হিসাব এবং মূলধন হিসাব দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। হ্যাঁ, এটা মূলধন হিসাব, এটা চলতি হিসাব। ধরো দেখো তোমার মূলধনের যেটা পরিমাণ থাকে, যেটা মূলধনের পরিমাণ থাকে, এটা আমরা কিন্তু কি দেখছো না গত ম্যাথের মধ্যে, প্রিভিয়াস ম্যাথে আমরা মূলধনের পরিমাণটা মূলধন হিসাবে কি প্রিভিয়াস পরিমাণটা আমরা মূলধনের পরিমাণে মূলধনের হিসাবে এটা আনছি, এটা আমরা আনছিলাম। বা চলতি হিসাবে মূলধনের পরিমাণ আসবে না। তো তাহলে কি চলতি হিসাবে আরেকটা নতুন আসবে। এটা কি আমরা তোমাকে মূলধন হিসাব না বলে তোমাকে বলতে পারে যে চলতি হিসাব 500 টাকা, চলতি হিসাব 5000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, মানে মূলধন যেভাবে লিখতো একটা মূলধন না বলে তোমাকে একটা কি বলতে পারে, বা মূলধনে বলার পাশাপাশি কোয়েশনের মূলধনের পরিমাণ থাকবে, তোমাকে চলতি হিসাবের পরিমাণ থাকবে। তোমাকে কি এটা চলতি হিসাবের পরিমাণ দিবে, চলতি হিসাবের পরিমাণ দিবে, মানে সেম, মানে মূলধনের মতো কাজ করে। এটা চলতি হিসাবের পরিমাণ, চলতি হিসাবের পরিমাণ দিবে, একটা কি দিবে, চলতি হিসাবের পরিমাণ। এই চলতি হিসাবের পরিমাণটা মূলধন হিসাব করার সময় দেখবো না আমরা, আমরা চলতি হিসাবে দেখবো। যদি চলতি হিসাবের পরিমাণ থাকে কোয়েশনের মধ্যে, একটু দেখাই তোমাদেরকে, আমি আছে কিনা দেখি। না এখানে। সো আমি তোমাকে জাস্ট বলি যে মেইনলি তোমার চলতি হিসাব করার সময়, মেইনলি তোমার চলতি হিসাব করার সময় মেইনলি মানে তোমার যেটা মূলধন আছে, তোমাকে যে কোয়েশনের মধ্যে কি আছে, কোয়েশনের মধ্যে তোমার দেখো কথা হলো যে কি তোমার কোয়েশনের মধ্যে যেমন মূলধনের পরিমাণ 5,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা এমন আছে, ঠিক তেমনি তোমাকে কোয়েশনের মধ্যে লিখে দিবে চলতি হিসাবের পরিমাণ 50,000 টাকা, 20,000 টাকা, চলতি হিসাবের পরিমাণটা বলে থাকবে। তুমি যখন মূলধন হিসাব করবা তখন তুমি মূলধন হিসাব করবা, তখন মূলধনের পরিমাণ তোমার লাগবে, বুঝছো? তখন তোমার মূলধন হিসাব তেমন লাগবে, বাট তোমার চলতি হিসাব করার সময় মূলধনের পরিমাণটা তোমার দেখার কোনো প্রয়োজন নাই। ওকে, বা যখন তুমি চলতি মানে কি করতো, চলতি হিসাবে যে পরিমাণ আছে কোয়েশনের মধ্যে চলতি হিসাবের পরিমাণটাও আছে, তো চলতি হিসাবের পরিমাণটা মূলধন হিসাব করার সময় প্রয়োজন নাই, বা চলতি হিসাব করার সময় প্রয়োজন আছে। বুঝতে কেমনে প্রয়োজন? দেখো আমরা আগের ম্যাথে কী করছিলাম, দেখো আগের ম্যাথে আমরা তোমার লিখলাম না ব্যালেন্স বিডি দিয়ে মূলধন লিখলাম না, এটা হলো মূলধন হিসাব করার সময় মূলধনের পরিমাণটা লিখছি। ঠিক তেমনি চলতি হিসাব করার সময় কি এটা যদি চলতি হিসাব কত, চলতি হিসাব করার সময় এটা কি একটা টাকা দিত, যেটাকে আমি ব্যালেন্স বিডি দিয়ে লিখতাম, আর এটাকে চলতি হিসাবের পরিমাণ থাকতো। মানে কত হলো মূলধনের পরিমাণ এবং চলতি হিসাবের পরিমাণ, দুটোই নামটা ভিন্ন, কাজটা একই। বুঝতে পারলা? সো আই হোপ তোমরা চলতি হিসাবের মূলধনটা বুঝতে পেরেছো। সো এবার দেখো, সো আরেকটা ডিফারেন্স কি, একটা ডিফারেন্স হলো তোমার ঋণের সুদ। কি ঋণের সুদ? ঋণের যেটা সুদ থাকে, ঋণের সুদ, এই ঋণের সুদ মূলধন হিসাবে আসে না, চলতি হিসাবে আসে। হ্যাঁ, চলতি হিসাব করার সময় আসবে, মূলধন হিসাব করার সময় আসবে না। এই তিনটে মেজর ডিফারেন্স ছাড়া তোমার চলতি হিসাব এবং মূলধন হিসাবে কোনো ডিফারেন্স নাই, সেম, একদম সেম। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে হাউ টু সলভ দিস ম্যাথ। আর একটা লাস্ট টাইপ সমন্বিত আমরা করি, একটা সমন্বিত ম্যাথ করি, দেন আমাদের ক্লাসটা আমরা দেখি। আমরা মেইনলি অনেক ওয়েতে ট্রাই করছি, সো আমরা সমন্বিত ম্যাথটা ট্রাই করি, সমন্বিত মূলধন হিসাবে দেখি আমরা একটা সমন্বয় আমরা প্র্যাকটিস করছি। দেখো অলক অনিক সমন্বয় মানে কি, সমন্বিত মানে হলো যে একটা ম্যাথ তুমি অলরেডি করছো, যে এখন যে ম্যাথটা আমরা করছি এতক্ষণ আগে, তো ওটার মধ্যে কিছু ভুল আছে বা আমি অ্যাড করতে ভুলে গেছি, নতুন করে আবার ভুলগুলো সংশোধন করার জন্য নতুন করে যে ম্যাথটা আমরা করতেছি ওটা আমরা কী বলি, ওটাকে আমরা বলি সমন্বিত মূলধন হিসাব বা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। ঠিক আছে, দেখো এটা মানে কি, এটা মানে হলো যে সিম্পল, অনিক অলক একটি অংশীদার ব্যবসায় দুজন অংশীদার, তারা ব্যবসায় লাভ লোকসান 30-2 অনুপাতে কী করে বন্টন করে নেয়। 15 সালে 31 তারিখে তারা উত্তোলন শোধ মুনাফা অংশ বেতন সমন্বয়ের পর, দেখো তারা কিন্তু 31 তারিখে কী করছে, উত্তোলনটা সমন্বয় করছে, উত্তোলনটা মানে কি ম্যাথ করার সময় উত্তোলনটা হিসাব করছে, মুনাফা অংশ হিসাব করছে, বেতন হিসাব করছে, বাট তাদের মূলধন কত ছিল, মূলধন ছিল তখন এটি করার সময় মূলধন ছিল তখন 82,063 টাকা। মানে তারা যখন ম্যাথ করার সময় শুধুমাত্র কি দেখছে, উত্তোলনটা লিখছে, আগে যখন করছিল তখন মুনাফা অংশ লিখছে, বেতনটা লিখছে। হ্যাঁ, লেখার পরে তার মূলধন কত ছিল, মূলধন ছিল তোমার এত টাকা, ঠিক আছে। বাট পরবর্তী দেখতেছে কি যে ভুলটা কোথায়, যে মূলধনের এবং উত্তোলনের উপরে তারা 10% সুদ ধরতে ধরা হয়নি, মানে তারা মূলধন এবং উত্তোলনের যে সুদ আছে ওই সুদটা ধরতেই ভুলে গেছে, সে ম্যাথটা হলো না। তাহলে আমার ম্যাথটা এখন ব্যাংক সমন্বয় ব্যাংক এই লাভ সমন্বয় মানে কি, সমন্বয় মানে হলো এখন
আমরা এই যে মূলধনের সুদ উত্তোলনের সুদ কাউন্ট করলো না ধরলো না, এটা আবার নতুন করে এই দুইটা নতুন করে অ্যাড করে আবার যে আমরা ম্যাথটা করতেছি ওটাকে আমরা কি বলি, সমন্বয় হিসাব, লাভ লোকসান বা সমন্বিত মূলধন হিসাব। বুঝতে পারলাম? সো তারপর দেখো অংশীদারের উত্তোলনের পরিমাণ যেটা ছিল আগে কত, 12,000 টাকা, 17,400 টাকা, ফাইন। উত্তোলনের সুদ ছিল কত, 600, 400। দেখো তোমাকে যদি উত্তোলনের সুদ প্রশ্ন দিয়ে দেয় তোমার বের করতে হবে না। যদি উত্তোলনের সুদ তোমাকে কোয়েশ্চেন দিয়ে দেয় তোমার বের করার কোনো প্রয়োজন নেই। অলিকার বেতন কত টাকা, 7,200 টাকা, ফাইন। ডেবিট করার পর মনে আছে ট্রিক, শর্টকাট নোট। সো কিন্তু মূলধনের উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে তাদের সমাপ্ত বছর লাভ কত, 35,000 টাকা। খুব সিম্পল, ডিফিকাল্ট কিছুই না। একটু ঘর করো আগে, ঘর করলা, হ্যাঁ ঘর করলা করার পরে ওদের আমরা কি আমাদের এইখানে করার সময় আমরা ওদের লাভ কত টাকা দেখবো না, কারণ আমরা তো লাভের টাকাটা আগে করার সময় করছিলাম, মানে ওদের একটা প্রফিট দিচ্ছে না এখানে, প্রফিট এত টাকা হলো, আমরা প্রফিট দেখবো না, কারণ আমরা প্রফিট দেখি না, এখানে দেখবো না। কারণটা হলো এই ম্যাটটা আগে একবার করছে, ওরা সব করছে ঠিক, শুধুমাত্র ওরা মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ এটা ওরা লিখতে ভুলে গেছে। মানে আমার সমন্বয় লাভ লোকসান মানে কি, আমরা মানে এই দুইটা বিষয় অ্যাড করে নতুন করে এটা অ্যাড করতেছি, মানে এটা আগে একবার করছে, ওটার সঙ্গে আমরা এটা কি এই বিবরণীটা অ্যাড করতেছি আমরা, ঠিক আছে? সো ওরা কি লিখতে ভুলে গেছে, যারা লিখতে ভুলে তাই আমরা লিখবো। ওরা মূলধনের সুদ লিখতে ভুলে গেছে, ওরা উত্তোলনের সুদ লিখতে ভুলে গেছে, সো আমরা মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ লিখবো। ওকে, সো মূলধনের সুদ ওরা বলে দিচ্ছে কত টাকা, 10%, 10% করলে কত টাকা হয়, 65,800 টাকা, 10% 1,000 টাকা, এটা 10% 1,000 টাকা। সো মূলধনের সুদটা কি, বিজনেসের জন্য কি মূলধনের সুদটা কি এক্সপেন্স না, এক্সপেন্স ডেবিট দিকে আসবে না, ডেবিট দিকে আসছে। সো মূলধনের সুদ কত টাকা, তুমি পার্সেন্ট বের করো, পার্সেন্ট বের করে পারবা, এটা যোগ করে আমি লিখলাম এখানে। উত্তোলনের সুদ আমি বলে দিয়েছে কোয়েশ্চেনের মধ্যে 670 টাকা বলে দিচ্ছে, বের করতে হচ্ছে না। দেখো তোমার কোয়েশ্চেন যদি বলে দেয় উত্তোলনের সুদ বা মূলধনের সুদ কিছু যদি বলে দেয়, সুদের টাকা তোমাকে বলে দিলে তুমি কখনো এটা বের করবাই না। সো বলে দিয়েছে, আমি লিখলাম সুদ এটা। সো বড় কোনটা, বড় হলো এটা, যেটা বড় সেটা পাশে লিখলাম। সো এদিকে ছোটো কত টাকা ছোটো, 11,200 টাকা ছোটো, যেটা ছোটো এটা মাথায় রাখবে সবসময়, এটা কি ক্ষতি, এটা ছোটো লিখলাম আমরা। ওকে, এটা যেটা লিখলাম এটা সবসময় ক্ষতি, এটাই ক্ষতি। এবার ক্ষতিটা আমাকে দুজন ভাগ করবো, এই যে 11,200 টাকা কম পড়ছে মানে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আমরা কি দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব, কিছু অনেকের মধ্যে কিছু অনেকের মধ্যে। সো কী করবো, ওদের রেশিও কত ছিল, রেশিও কত খেয়াল আছে, রেশিও কত ওদের 3:2 না, মানে 5 না, রেশিও কত ওদের, রেশিও হলো 3:2, 3:2, ঠিক আছে? সো কত 3:2, মানে 11,200কে 11,270কে তুমি যখন কত 11,000, সরি, সো 11,270কে 11,270কে যখন তুমি 5 দিয়ে ভাগ করবা, হ্যাঁ 3 দিয়ে গুণ করবা, তুমি 8 টাকা পাবা অলকের টাকা। আর যখন 5 দিয়ে ভাগ করে তুমি কী করবা, যখন তুমি 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করবা তখন তুমি অনেকের টাকা পাবা। ওকে, সো এটা হবে কমপ্লিট, কিছু নাই, আসলে কিচ্ছু নাই, শুধু মেন কথাটা হলো যাতে তুমি অ্যাড করে তা অ্যাড করে দিবা, শেষ, এবং ক্ষতির টাকাটা লিখে দিবা। ইজি না? কঠিন কিছু আমরা বলে গেলে কঠিন কিছু, কঠিন না। মেইনলি তোমার কেন কঠিন মনে হচ্ছে, তুমি প্র্যাকটিস করো না ভাই। আমি ড্যাম শিওর তুমি তোমাদের মধ্যে 60% বলে ভাই এমন আছে এই ক্লাসে করছো, বাট বাসায় গিয়ে তুমি বাসায় বসে কোয়েশ্চেনের প্র্যাকটিস করো নাই। দেখো তুমি যেখানে অনলাইন ক্লাস করো যাই করো না কেন ভাই, বাসায় তোমার প্র্যাকটিস করাই লাগবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এটা আসলে ট্রু। তুমি বাসায় যদি প্র্যাকটিস না করো, তোমার আমি এরকম 10 ঘন্টা ক্লাস করাবো, কোনো কাজ আসবে না। তুমি ক্লাসই করবা বাট কাজ হবে না। সো কথা হলো তুমি যা শিখলে তখন যা শিখতেছো তোমার তো ওটা তো রিভিশন করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। হয়তো ইনস্ট্যান্টলি মনে হচ্ছে আরে নাম সব পারতেছি, বাট না, এক্সাম তো এখন না, এক্সাম আরও 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে, বা 1-2-3 মাস পরে, বা 1 বছর পরে, সো বা 2 বছর পরে, ঠিক আছে? সো তুমি যদি 2 বছর ধরে প্র্যাকটিস না করো তুমি কি পারবা না? সো তোমার বই নিয়ে বসতে হবে, বসে তোমার এই ম্যাথ যেগুলো টাইপ করাচ্ছি আমি টাইপগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই না তুমি পারবা, হ্যাঁ। সো প্র্যাকটিস করাটা ভাই, প্র্যাকটিস করো, হ্যাঁ ক্লাসের পরে প্র্যাকটিস অবশ্যই করবা। ওকে, সো এবার দেখো আমরা মূলধন হিসাব কোশ্চেনটা ইম্পর্টেন্ট হলো তোমার কী করতে হবে, আগে তোমার একটা কী করতে হবে, তোমার সমন্বিত মূলধন করার সময় তোমার আগে প্রারম্ভিক মূলধন বের করতে হবে। সমন্বিত মূলধন করার সময়, মূলধন নির্ণয় করার সময় আগে তোমার প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। কী করতে হবে? প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। প্রারম্ভিক মূলধন মানে কি, দেখো আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব করতাম, দেখো আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব করতাম তখন কী করতাম আমরা, তখন আমরা যেগুলো অংশীদারদের যখন আমরা মূলধন হিসাব করতাম আমরা তখন ওখানে মূলধন হিসাবে যেগুলো যোগ হতো, হ্যাঁ যেগুলো যোগ হতো সেগুলো এই প্রারম্ভিক মূলধন করার সময় কী হবে,
বিয়োগ হবে। আর যেগুলো তোমার ওটা করার সময় যখন যেগুলো বিয়োগ করতাম, হ্যাঁ, বিয়োগ মানে কি, যেগুলো যোগ মানে কি, যেগুলো তোমার পার্টনার জন্য ইনকাম যোগ, পার্টনার এক্সপেন্সিয়াল বিয়োগ না, সো যেগুলো যোগ হতো সেগুলো এখানে বিয়োগ হবে, আর যেগুলো বিয়োগ হতো সেগুলো এখানে যোগ হবে। সিম্পল না? সো দেখো প্রারম্ভিক তোমাকে কোয়েশ্চেন থেকে সবার মূল্য দিল না, 82,000 টাকা, 83,000, 63,200 টাকা একটা মূল্য তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিল, ওটার সাথে তুমি কি এবার উত্তরণটা কি, আমরা কি করতাম, মূলধনের সাথে মধ্যে উত্তোলন বিয়োগ করতাম না, করতাম। সো বিয়োগটা এখানে কি যোগ হবে, যোগ হয়েছে, দেখছো। আর মুনাফার অংশ কি, পার্টনার ইনকাম না, ইনকাম হলে যোগ হতো না ওখানে, মানে যোগ মানে কি, সরি এটা খেয়াল করো, যোগ মানে হলো, দেখো একটা খেয়াল, এটা বলি, যোগ মানে হলো ক্রেডিট, যোগ মানে হলে ক্রেডিট, বিয়োগ মানে কি ডেবিট, এটা মাথায় রেখো। যোগ মানে কি ক্রেডিট, বিয়োগ মানে ডেবিট, ওকে। মানে আমরা কি করতাম, আমরা আগে উত্তোলনটাকে কি করতাম, উত্তোলনটাকে মূলধন হিসাব করার সময় উত্তোলনটাকে কি করতাম, আমরা ডেবিট পাশে লিখতাম, ডেবিট পাশ, ডেবিট মানে কি বিয়োগ, রাইট, ওকে। সো ডেবিট মানে কি বিয়োগ করতাম, আমরা আগে ডেবিট পাশে লিখতাম, মানে কি বিয়োগ করতাম, তো আগে যেটা বিয়োগ করতাম এখানে কি যোগ করতে হবে। আমরা মুনাফার অংশ আগে কি করতাম, মূলধন হিসাব করার সময় কি করতাম, ইনকাম, সো এটা ক্রেডিট পাশে লিখতাম, ক্রেডিট মানে কি যোগ, মানে যোগ করতাম তখন আগে এই মূলধন হিসাব করার সময়টা কি করতে হবে, বিয়োগ করতে হবে, ওকে। সো আমি বিয়োগ করলাম, সো যা আসলো, ঠিক আছে। সে এরপর বেতন, অলোক যখন বেতন পেতো, মানে কি মূলধন হিসাবে অলোকের টাকা বাড়তো, মানে কি অলোকের যোগ, আমি ক্রেডিট পাশে লিখতাম না, কারণ বেতন পেয়েছে, ওকে টাকা বেড়েছে, সো তখন ক্রেডিট পাশে লিখতাম। ক্রেডিট পাশে লেখা মানে কি, অন্য নাম হলো যোগ করা, সোজা কথা। সো যোগ করা মানে এখানে বিয়োগ করা, এখানে বিয়োগ করতে হবে, দেখছো। সো যোগ বিয়োগ করে আলটিমেটলি তুমি যা পাইছো তার প্রারম্ভিক মূলধন। সো তোমার সমন্বিত করার সময় সবসময় প্রারম্ভিক মূলধন নির্ণয় করা মাস্ট, তোমার প্রারম্ভিক মূলধন নির্ণয় করতেই হবে, ওকে। সো এখন বলতে ভাই প্রারম্ভিক মূল্য কেন নির্ণয় করলাম, কেন নির্ণয় করলাম, কারণটা হলো তুমি যেটা তুমি যখন মূলধনের সুদ বের করবা, হ্যাঁ, এখানে যেমন তুমি এই যে মূলধনের সুদটা বের করলা না, আমরা যখন ম্যাথটা করলাম, আমরা কি দেখো, আমরা যখন ম্যাথটা করলাম কত আসতো আমাদের, 65,800 টাকা আসছে না, এটা করতে আসছে 10% না। আমার সবসময় এটা প্রারম্ভিক মূলধনের উপরে মূলধনের সুদ কাউন্ট করতে হয়। আমার প্রারম্ভিক মূলধন কত টাকা আসছে, আমার প্রারম্ভিক মূলধন আসছে তোমার 65,800 টাকা। সো 65,800 টাকা আমি কত পার্সেন্ট বলছিল, 10% না, 10% কত হয়, 6,580 টাকা, ওকে। এটা কত, এটা হলো 56,650 টাকা, 10% কত হয় 5,660 টাকা, ওকে, কত 5,660 টাকা। সো এটা আমার লিখতে হবে। সো এইভাবে আমি এটা পাইছি, মানে মূলধনের সুদটা বের করার জন্য তোমার ফর শিওর কী করা লাগবে, তোমার প্রারম্ভিক মূলধন বের করা লাগবে, হ্যাঁ, কারণ তোমার সমন্বিত ক্ষেত্রে সবসময় সমাপনী মূলধন দেওয়া থাকে, ওখান থেকে তোমার প্রারম্ভিক মূলধন, এই যে সমন্বিত মূলধন দেওয়া থাকে মানে কি, এই যে টাকাটা আছে, এটা কত টাকা আছে এখানের মধ্যে দেখো, এই যে দেখো 82,000 টাকা কখন পেয়েছে, 31 তারিখ পেয়েছে, আর 31 তারিখ যা পাই তা কি সমাপনী। সো আমার তো মূলধনের সুদ সমাপনী ধরবো না, আমরা মূলধনের সুদ ধরবো প্রারম্ভিকের উপরে, ঠিক আছে। ফর দিস রিজন আমরা তোমার কী করবো, আমরা সমাপনী থেকে প্রারম্ভিক বের করবো, প্রারম্ভিক বের ওয়ে কি, আগে যোগ করতাম এটা বিয়োগ করতাম, সেভাবে আমরা প্রারম্ভিক মূল্য বের করছি, ঠিক আছে। প্রারম্ভিক মূল্য বের করার কারণটা কি, কারণ মূলধনের যেটা আমরা তো দুটো এন্ট্রি লিখতে বলে গেছি, মূলধনের সুদ, তোলনের সুদ, সেখানে যে মূলধনের সুদ আছে ওটা মূলধনের সুদ বের করতে গেলে মূলধনের পরিমাণ লাগবে, সো এই জন্য আমরা প্রারম্ভিক মূলধন বের করছি, ঠিক আছে। আমরা মূলধনের সুদ পেয়ে গেলাম, তো এই যে দুটো বাকি আছে মূলধনের সুদ, হ্যাঁ, আমরা কী করবো, আমরা এবার দেখো আমরা সমন্বিত মূলধন করতেছি, আমরা সমন্বিত মূলধন করতে কী করতে হবে, খুব সিম্পল না, কি শুধুমাত্র যেটা আমরা বাকি ছিল সমন্বিত মূলধন, সমন্বিত লাভ লোকসান আমন্ত্রণ হিসাব, এগুলোর মধ্যে কোনগুলো আসবে, যেগুলো বাদ পড়ছে সেগুলো কী বাদ পড়ছে, মূলধনের সুদ, কী বাদ পড়ছে উত্তোলনের সুদ, তা আমরা আবার কী পেয়েছিলাম, ক্ষতির অংশ, কত টাকা, ক্ষতির অংশ না, তিনটা বিষয় আসছে, কারণ ক্ষতির অংশ, ঠিক আছে, কত টাকা ক্ষতির অংশ আসছে, ঠিক আছে, লিখলাম ক্ষতির অংশ লিখলাম, ক্ষতি মানে কি লস, ডেবিট দিকে আসছে, ফাইন। আর কি উত্তোলনের সুদ, কি যারা মালিক আছে ওদের জন্য উত্তোলনের সুদটা কি লস না, মানে কি সরি মানে কি এক্সপেন্স না, ডেবিট দিকে আসছে। আর মূলধনের সুদ ইনকাম না, ক্রেডিট দিকে আসছে, শেষ। ব্যালেন্স বিডি যেটা আগে ছিল সমাপনী যেটা ছিল, এখন তুমি বল ভাই ব্যালেন্স বিডি আপনি 82,000 টাকা লিখলেন কেন, প্রারম্ভিক লিখলেন কেন, না আমরা তো এটা এখন লাস্ট তারিখে করতেছি, আমরা তো সমন্বয় করতেছি, তাই না। সো যেটা তোমার আগে ছিল ব্যালেন্স বিডি, মানে তোমার যেটা আগে আমি ইনভেস্ট করছিলাম ওটা আবার আনবো, ওকে। 82,000 টাকা আনছি, 200 টাকা আনছি, তারপর কি যেটা আগে ছিল সবসময় ব্যালেন্স বিডিতে সমাপনীটাই আমার এখানে আসবে, রাইট। সো আলটিমেটলি কী হলো ভাই, তোমার এখানের মধ্যে তুমি যোগ করবা, ফাইন, হ্যাঁ, এটা যোগ করলাম, যেটা কম, এবার দুটার মধ্যে যেটা কম, এই 5টা কম, যতটা কম সেটা আমরা এখানে লিখলাম, এটা আবার ব্যালেন্স বিডি হয়ে গেল, শেষ।
সো বুঝতে পারলে আসলে আমরা কিন্তু দেখো এই অধ্যায় যেমন চলতি হিসাব দেখলাম, মূলধন হিসাব দেখলাম, লাভ লোকসান দেখলাম, সমন্বিত লাভ লোকসান দেখলাম, আমরা এখানে সমন্বিত লাভ ক্ষতি আবন্টন দেখলাম এবং সমন্বিত মূলধন হিসাব দেখলাম। যতগুলো টাইপ আছে এই ক্লাসটা করার পরে, এই ক্লাসটার মধ্যে যতগুলো টাইপ আছে এই অধ্যায় সবগুলো আমরা করছি। ওকে, সো আই হোপ এই ক্লাসটা করার পরে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। সো এবার আমরা দেখি কিছু তোমার এমসিকিউ দেখি, যে এটা এমসিকিউ দেখতে পারি আমরা যে অংশীদারি কত 1932 সাল পড়ছি আমরা, আনসার শেষ। তারপর অংশীদারদের দেওয়া যায় না, ওকে ফাইন, কত কেমন অসীম না, হ্যাঁ মানে হলো কি অংশীদারদের যেটা দায়, দায় সবসময় অসীম। ওকে, তুমি ম্যানেজমেন্ট পড়লে অনেক ইজি হয়ে যাচ্ছে। তারপর কি ঋণের সুদ পড়ছি আমরা কত 6%, মনে আছে, ফাইন। তারপর কি যদি তোমার কোয়েশ্চেনের মধ্যে কি ছিল আমার মনে আছে লাভ লোকসান বর্ণনা করার সময় কি 2:1 এমন যদি বা মূলধন অনুপাতে এমন বলছিল না, বা কি বলছিল মূলধন অনুপাতে লাভ ক্ষতি আবন্টন হয় এমন বলছিল না। যদি এমন কিছুই না বলে তখন কি, যদি চুক্তির অবর্তমানে মানে কি হয়, যদি তোমার এমন স্পেসিফিক চুক্তি দেখেছো না বলে বা চুক্তি না থাকে তাহলে কি হবে সবসময় সমান হারে, মানে সবাই যে যত টাকা ইনভেস্ট করুক না কেন সবাই সেম টাকাই মুনাফা হবে, সবাই সেম টাকায় মুনাফা হবে, সমান অনুপাতেই মুনাফা পাবে। সো অংশীদারের মূলভিত্তি কি, মূলভিত্তি চুক্তি, ঠিক আছে। কাবারের মূলভিত্তি কি, চুক্তি কই চুক্তি, হ্যাঁ কোনটা মূলভিত্তি চুক্তিপত্র, হ্যাঁ ওকে। সো মোটামুটি আমরা যতগুলো ছিল এগুলো হলো এমসিকিউ, তোমরা এগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে, তোমরা আমরা যাই পৌঁছাতে কোন ধরে এই পুরো ভালো মতো তুমি যদি পড়ো, একটু ক্লাসগুলো ঠিক মতো করো, তোমার এমসিকিউ সলভ করা অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এখানে আমরা বেশ কিছু বোর্ড এমসিকিউ দেখছি, দেখো তুমি স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো তোমার প্র্যাকটিস, তোমরা কাইন্ডলি খুব ইজি এমসিকিউ আমরা তখন ক্লাসে যাই বলছি প্রত্যেকটা এখানে আছে, তুমি জাস্ট আনসারগুলো তোমরা কী করবা কমেন্টে জানাবা, আমরা প্রত্যেকটা কমেন্ট চেক করবো, আমি রিপ্লাই করবো সব কিছুর, ওকে আমি ফর্স্ট দেখবো। সো তোমরা প্রত্যেকেই এগুলো এই আনসার করবা, আমরা তোমাদের হোমওয়ার্ক থাকবে এমসিকিউগুলো, দেখো স্ক্রিনশট নিয়ে রাখো এটা, ওকে। সো এটাই আমাদের সামারি, যে আলটিমেট সামারি হলো যে এই ক্লাসটা আমরা কী কী শিখছি, আমরা তোমার একটু সামারিটা করি আমরা ক্লাসের, ওকে। আমরা তোমার দেখি যে ক্লাসটা একটু দেখি, যদি দেখো যে প্রথমে কী বলছিলাম, আমরা এই ক্লাসে বেসিক কোর্সে ডিসকাশন ম্যাথটা ডিসকাশন করছি না, বোর্ড কোয়েশ্চেন ডিসকাশন করছি, আমরা আরেকটা বেশি আনছি, কী আনছি আমরা আরেকটা কী আনছি, আমরা শর্ট নোট আনছি, কী আনছি আমরা শর্ট নোট আনছি, শর্ট নোট, যেটা কিন্তু কী ছিল না আমাদের স্ট্রাকচার ছিল না, বাট আমরা শর্ট নোট আনছি, ওকে শর্ট নোট আনছি, আমরা এমসিকিউ সলভ করছি, প্রত্যেকটা টাইপ ভেঙে ভেঙে সলভ করছি, সামারি সলভ করছি, টাইপগুলো তোমরা দেখো যে টাইপগুলো কী কী ছিল, টাইপ দেখো যে কোশ্চেন আমরা কী করছি, দেখো লাভ লোকসান আমরা সব শেষ করছি, মূলধন হিসাব কেমন করে বুঝছি, চলতি হিসাবটাও আমরা বুঝছি, সমানটাও বুঝছি, সমানটা মূলধনটাও বুঝছি। সো আমরা প্রত্যেকটা টাইপকে ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে আমরা পড়ছি, তাই না। সো মোটামুটি এই ক্লাসে আমরা যতগুলো আমাদের শেখাচ্ছিল আমরা প্রায় সব কিছু কিন্তু শেষ করছি। সো সো আশা করি এই ক্লাসটা বেশ লম্বা ক্লাস হলো, তোমরা আই হোপ তোমরা মনোযোগ ধরে রেখেছো। সো আমাদের ক্লাসটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফর আ লং টাইম উইথ ইউর পেশেন্স। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফিজ।